আলোচনা শুনে থাকবেন, সেটা হচ্ছে বাঙালি হচ্ছে মিক্সড ব্লাডেড পিপল, বাঙালি হচ্ছে সংকর জাতি। অর্থাৎ এখানে নানান সময় নানান কারণে নানান জাতিগোষ্ঠীর আগমন ঘটেছে। বাংলার রাজধানী ছিল হচ্ছে সোনার। আপনি যদি বাংলার ইতিহাস শুরু করেন 1204 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি বাংলায় আসেন। কারণ মানে উত্তর ভারত কেন্দ্রিক যেই রাজ্যগুলো মানে বর্তমান ভারতবর্ষে যেই যিনি শাসন ক্ষমতায় থাকতেন মানে বশ্যতা স্বীকার করতেন, আবার তারা যখন এই অঞ্চল থেকে চলে যেত তখন আবার বিদ্রোহ করতেন। একটু ঘাত্তাড়া মানুষ ছিল। শায়েস্তা খানের কথা শুনছেন, টাকায় আত্মন চাল পাওয়া যেত, 1 টাকায় আত্মন চাল পাওয়া যেত। ব্রাহ্মণদের সাথে একেবারে নিম্ন পদস্থ যারা কায়স্থ কিংবা সাধারণ মানুষ শূদ্র ছিলেন তাদের সঙ্গে একটা বড় ডিফারেন্স ছিল। এমনকি শূদ্রের ছায়ার উপর দিয়ে একজন ব্রাহ্মণ যেতে পারতো না, এটা শূদ্রের অপমান হিসেবে বিবেচনা করতে। এবং বাংলার বেশিরভাগ মানুষ ছিল এই শূদ্র। তো তারা যেহেতু নিষ্পেষিত ছিলেন, তাদের মধ্যে ইসলাম প্রচারের একটা ক্ষেত্র তৈরি হয়। জিন্না কেন চাইছে আলাদা হয়ে যায়? আমরা এত জিন্না এখন আমারে বলেন যে বাংলাদেশি কালচারের শুরু করতে থেকে, বাংলাদেশি উৎপত্তি করতে থেকে, বাংলাদেশি তো বাংলার উৎপত্তি করতে থেকে। আচ্ছা, বাংলার উৎপত্তি সম্পর্কে জানতে হলে এখানে 2টা বিষয় আছে। প্রথমত হচ্ছে বাংলাদেশ এই ভূখণ্ডটার উৎপত্তি, এবং আরেকটা হচ্ছে বাঙালি জাতির উৎপত্তি। তো আপনি মানে স্পেসিফিক্যালি কোনটা জানতে চাচ্ছেন, এই বাংলা ভূখণ্ডের উৎপত্তি নাকি বাঙালি জাতির উৎপত্তি? সো আমি জানতে চাচ্ছি আমাদের অ্যানসেস্টার্সরা কই থেকে আসছে। আচ্ছা, তো আমাদের পূর্বপুরুষের কথা যদি চিন্তা করি, বাঙালি জাতির উৎপত্তি সম্পর্কে যদি চিন্তা করি, তাহলে এখানে 3টা জাতিগোষ্ঠীর নাম আসবে। একটা হচ্ছে অস্ট্রালয়েড বা অস্ট্রিক, আরেকটা হচ্ছে দ্রাবিড়, এবং আরেকটা হচ্ছে নিগ্রোইড। তো বাঙালি জাতির উৎপত্তি কিংবা নৃতাত্ত্বিক দিক থেকে যদি আমরা বিবেচনা করি, তাহলে বাঙালি জাতির উৎপত্তি মূলত অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে। এবং অস্ট্রিক জাতিগোষ্ঠীটা হচ্ছে অস্ট্রেলিয়ার আদিম অধিবাসী তারা, এবং সেখানে নৃতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে তাদের রক্তবর্ণের সঙ্গে বাঙালিদের মিল রয়েছে। এবং আরেকটা জাতিগোষ্ঠী এখানে রয়েছে। একটু থামাই, মানে অস্ট্রেলিয়ার কথা বলতেছেন আপনি? এটা অস্ট্রেলিয়া। বাঙালি জাতির উৎপত্তি সম্পর্কে আপনি একটা সাধারণ আলোচনা শুনে থাকবেন, সেটা হচ্ছে বাঙালি হচ্ছে মিক্সড ব্লাডেড পিপল, বাঙালি হচ্ছে সংকর জাতি। অর্থাৎ এখানে নানান সময় নানান কারণে নানান জাতিগোষ্ঠীর আগমন ঘটেছে, এবং সভ্যতার অগ্রগতিতে কিংবা সভ্যতা যে সামনের দিকে এগিয়ে গিয়েছে, এক্ষেত্রে অভিবাসন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ তার নিজ প্রয়োজনে অভিবাসন অর্থাৎ মাইগ্রেশন, আচ্ছা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ তার নিজ প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে গমন করেছে, এবং এক্ষেত্রে এই মাইগ্রেশনটা বাংলার ক্ষেত্রেও ঘটেছে। এবং এই অভিবাসন প্রক্রিয়ার কারণেই বাংলাদেশে, বর্তমান বাংলাদেশ ভূখণ্ডে অনেক জাতিগোষ্ঠীর আগমন ঘটেছে, এবং যার কারণে বাঙালি জাতিকে বলা হয় সংকর জাতি বা মিশ্র জাতি। এবং এই মিশ্র জাতি বলার কারণ, এখানে কয়েকটি জাতিগোষ্ঠীর অস্তিত্ব পাওয়া গিয়েছে, এবং এর মধ্যে একটা হচ্ছে অস্ট্রিক বা অস্ট্রালয়েড। অস্ট্রিক, হ্যাঁ, অস্ট্রিক। এবং এই জাতিগোষ্ঠীটার অরিজিন হিসেবে বিবেচনা করা হয় অস্ট্রেলিয়ার আদিম যারা জনগোষ্ঠী ছিলেন, মানে অ্যাবরিজিনস যারা ছিল ওখানকার, ওই যে ডার্ক স্কিনড অ্যাবরিজিনস অরিজিনাল, তাদের সঙ্গে নৃতাত্ত্বিক গবেষণায় দেখা গিয়েছে যে বাঙালি জাতির একটা মিল রয়েছে। এই গেল একটা জাতি। আরেকটা জাতি হচ্ছে দ্রাবিড় জনগোষ্ঠী। আপনি হয়তো আর্য নামটা অনেক শুনেছেন, আর্য, হ্যাঁ, দ্রাবিড়। তো আরিয়ানস এন্ড দ্রাবিড়স, দ্রাবিড়স। আর্যরা ভারতবর্ষে আসে হচ্ছে 2000 খ্রিস্টপূর্বাব্দে। কোথা থেকে? ওরা কি ককেশিয়ান ছিল? সাদা, ককেশীয়, এবং তাদেরকে নর্ডিক জাতিগোষ্ঠী বলা হয়। তো আর্যরা যখন বাংলা অঞ্চলে আসেন, ভারতবর্ষে আসেন, সেটা হচ্ছে 2000 খ্রিস্টপূর্বাব্দে। তখন এখানে যে জাতি বসবাস করতো তারা ছিলেন দ্রাবিড়। দ্রাবিড়দের কালার কেমন ছিল? দ্রাবিড়দের রক্তবর্ণের মিশ্রণটা আসলে বলা যায় না, খুব প্রাচীন সময় তো, গবেষণার বিষয়। বাট তারা কি ইন্ডিয়ানদের মতো দেখতে ছিল? তারা ভারতবর্ষেরই ছিলেন। এবং আর্যরা আসার পর তাদের যে দ্রাবিড়দের সঙ্গে একটা সংমিশ্রণ ঘটে, এবং আর্যরা আসার পর পুরো সমগ্র ভারতবর্ষে আর্য প্রভাব বিস্তার ঘটে, এবং যার ফলে দেখা যায় যে তাদের সঙ্গে আর্যদের একটা সংমিশ্রণ ঘটে। ওয়েট, আমি একটু করি যে এখানে যারা দ্রাবিড় যারা ছিল তারা কি সর্ট অফ ব্ল্যাক পিপল, মানে আফ্রিকান টাইপের? রাইট, ওকে। সো ওই আফ্রিকানরা, সো আপনি বলতে চাচ্ছেন যে ওই মানে ওই যে দ্রাবিড়রা ছিল প্লাস ওই অ্যাবরিজিনস, অস্ট্রেলিয়ার যে অ্যাবরিজিনস প্লাস আরিয়ানস, হ্যাঁ, আরও কিছু আছে, নিগ্রোয়েড একটা জাতিগোষ্ঠী আছে। তো এই 3টা জাতিগোষ্ঠী যদি আপনি সংমিশ্রণ দেখেন, তাহলে হচ্ছে
এই 3টা জাতির সংমিশ্রণেই মূলত বাঙালি জাতি এসেছে। কিন্তু এর পাশাপাশি এই অঞ্চলে সান অফ দ্য সয়েল বলতে আরো কিছু জাতিগোষ্ঠী ছিল, কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল। তারা এই অঞ্চলে আগে থেকেই ছিল। তারা সর্ট অফ এশিয়ান যারা, হ্যাঁ, তারা এই অঞ্চলে মানে এখনকার ইয়েতে যারা আমরা এশিয়ান গণনা করি, হ্যাঁ, তারা চীনি মানুষ যারা, ও তারা চীন যদি চিন্তা করেন তাহলে চীনের অধিকাংশ হচ্ছে মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। মঙ্গোলীয় ধারারও একটা, আমাদেরও মঙ্গোলীয় আছে না, আমাদের মধ্যে আছে মঙ্গোলীয় জনগোষ্ঠী। বিকজ আমি শুনছি যে চেঙ্গিস খানের ইয়ে নাকি পৃথিবীর মানে 1/3 মানুষের মধ্যে তার ইয়ে আছে। বাংলাদেশের এই অঞ্চলেও মঙ্গোলীয় প্রভাব রয়েছে। অর্থাৎ ওই যে বলেছি যে অভিবাসন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, এবং এই অভিবাসনের ফলে এই অঞ্চলে বিভিন্ন সময় বিভিন্ন জাতিগোষ্ঠীর আগমন ঘটেছে, এবং এই জাতিগোষ্ঠীর আগমনের ফলে বাংলায় একটি মানে মিশ্র সংস্কৃতির কিংবা মিশ্র জাতির জন্ম হচ্ছে। আপনি যদি চৈনিকদের বা চীনের দিকে তাকান, তাদের চেহারার রক্তবর্ণের সংমিশ্রণ একই রকমের, তাদের চেহারাগুলো একই রকমের, যেটা আমি বলেছি যে মঙ্গোলীয় জনগোষ্ঠীর। কিংবা আরো কিছু কয়েকটা দেশে যদি জাতি নিয়ে আপনি স্পেসিফিক্যালি আলোচনা করেন, দেখবেন যে তাদের চেহারার মধ্যে একটা মিল রয়েছে। কোরিয়ান কান্ট্রিজ গুলা, চাইনিজ কান্ট্রিজ গুলা, তারপরে আরো এশিয়ান যে কিছু কিছু কান্ট্রিজ গুলো আছে, মানে এশিয়ান সাইড, এশিয়ার ভিতরে যে মঙ্গোলীয় জনগোষ্ঠী থেকে উৎপত্তিত, তাদের চেহারার মধ্যে একটা মিল রয়েছে। কিন্তু আপনি যদি বাংলাদেশে ক্যাটাগরাইজ করতে চান, তাহলে দেখবেন যে কারো চেহারার সঙ্গে কারো চেহারা মিলবে না। এই জন্যই বাঙালিকে বলা হয় সংকর জাতি মূলত। ও সো রাইট, হ্যাঁ। সো কিছু কিছু মানুষ আছে অনেক কালো, রাইট, অনেক শ্যামলা, অনেক মানে একদম ইন্ডিয়ানসদের মতন ব্রাউন যেরকম বলি, আবার অনেকে একদম অনেক ডার্ক স্কিনড, আবার অনেকে আছে যে কি বল অনেক ফর্সা, রাইট? হ্যাঁ। সো এটার কারণ হলো অনেকে অনেক কিছু মিশ্র, মানে মিক্সড ব্লাডেড পিপল বলতে যা বোঝায় বাঙালি হচ্ছে তা। তো এটা গেল কয়েকটা জাতি গোষ্ঠীর সংমিশ্রণ। আরো সংমিশ্রণ ঘটেছে, যেরকম মৌর্য সাম্রাজ্য যখন প্রতিষ্ঠিত হয়, সেটা মৌর্য মানে মৌর্য সম্রাট অশোক বিখ্যাত রাজা ছিলেন, সেটা ছিল উত্তর ভারতীয়। তারপর হচ্ছে আর্যরা এক সময় ভারতবর্ষে আসে, কিন্তু তাদের বাংলা অঞ্চলে, বর্তমান বাংলাদেশ যে ভূখণ্ড, এই অঞ্চলে প্রবেশ করতে কিছুটা সময় নেয়। তারা এই অঞ্চলে আসে, তাদের সাথে এই অঞ্চলের যেই অধিবাসী ছিল তাদের সঙ্গে রক্তবর্ণের একটা মিশ্রণ। এটা কবে আসছে? এটা 2000 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষে আসে, এবং তারও আরো কিছুকাল পরে আর্যরা ভারতবর্ষে আসে, মানে বাংলাদেশে আসে। ওকে, সো এটার কারণ কি? তখন কি আমাদের ব্যবসাতে আমাদের খুব ভালো ছিল? বাংলা অঞ্চলটা আসলে অনেকটা মানে আমি শুনতেছি যে ফর এক্সাম্পল যেসব জায়গাগুলোতে এরকম আর্য, মানে আপনি যেটা বললেন যে মিক্সড ইয়ে হয়, সেসব জায়গাগুলোতে হয় যে কোনো কারণে সবাই আসে, রাইট? যে ওখানে আইদার ওখানে কোনো কিছু একটা রিলিজিয়াস কিছু একটা আছে, অর হয়তো বা ওখানে একটা বিজনেস ইয়ে আছে, একটা সেন্টার আছে। ওই যে অভিবাসন প্রক্রিয়া, এবং অভিবাসনের মূল উদ্দেশ্যটা কি? অর্থনৈতিক হয়ে থাকে। তাদের হয়তো খাদ্যের প্রয়োজন, কিংবা তাদের বাসস্থানের প্রয়োজন, এই কারণেই মানে আগমন। কিন্তু বাংলাদেশেও আর্যদের আগমন ঘটে, কিন্তু তারা আসার আগে এই অঞ্চলে যে জাতিগোষ্ঠী যারা ছিল তাদেরকে খুব নিচু বর্ণের বলে অভিহিত করেছে। মানে বাঙালি যারা ছিলেন এই অঞ্চলের অধিবাসী, আর্যরা তাদেরকে খুব নিচ বর্ণ বলে অভিহিত করেছে। বিকজ অফ কালার বা এরকম কিছু একটা কারণে হতে পারে। তাদের যে আর্যদের যেই গ্রন্থ আছে, বেদ বা যে সমস্ত আর্য গ্রন্থ আছে, সেখান থেকে মূলত আর্যদের ইয়ে কোনটা? আবার বেদ, বৈদিক ধর্ম, সেটা তো আর্যদের, সেটা কি? হ্যাঁ, আর্য প্রভাব। এটা না ইয়েদের, দ্রাবিড় না, দ্রাবিড় এখানে ছিল, আর্যরা এখানে এসে তাদের ধর্মেরও বিস্তার ঘটে। আর্য ধর্ম, আরিয়ান রিলিজিয়ন কি তাহলে বৈদিক ধর্ম যেটা আমরা বলি? হ্যাঁ, বৈদিক ধর্ম। তাই এটা বিবর্তনের মাধ্যমে এসেছে আর কি। মানে দেখেন, আমরা যেরকম এখন যেটা বুঝি যে মানে হিন্দু কালচারটা সোর্ট অফ একটা ব্রাউন কালচার, নট, আমরা তো ওটা ককেশিয়ান, আর্যরা তো যেরকম আসছে ককেশিয়ান, তো ওরা আনছে, আপনি তো বলছেন মানে ওদের একটা ডিফারেন্ট ভার্সন ছিল, এখানে এসে একটা ডিফারেন্ট ভার্সন হয়ে গেছে, মানে একটা মিশ্রণ ঘটেছে। আপনি যদি বাংলার ধর্মীয় ইতিহাসের দিকেও তাকান, তাহলে কি দেখবেন? প্রথমত এই অঞ্চলে যারা অধিবাসী ছিলেন, তারা দে ওয়ার বেসিক্যালি দ্য পাওয়ার ওয়ার্শিপার্স অ্যান্ড নেচার ওয়ার্শিপার্স, অর্থাৎ তারা প্রকৃতির পূজা করতো, এবং তো এই অন্যান্য পূজা, সূর্য দেবতা, বাতাস দেবতা। কিন্তু পরবর্তী সময় আর্যরা আসে, তাদের মাধ্যমে বৈদিক ধর্মের বিস্তার ঘটে এখানে। তার পরবর্তী সময়, এবং ওই টাইমে ওই রিলিজিয়নটা সবথেকে প্রগ্রেসিভ এবং সবথেকে ইয়ে ছিল, আপডেটেড, এবং আর্যরা নিজেদেরকে খুবই উচ্চ মনে করতো, অর্থাৎ তারা শ্রেণীগত বিভাজনের দিক থেকে তারা নিজেদেরকে ধর্মীয় দিক থেকে নাকি সব দিক থেকেই। কারণ ভারতবর্ষে যে ধর্মীয় বিভাজনের ইতিহাস, যেরকম হিন্দু ধর্মে যে ধর্মীয় বিভাজন, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যেরকম এক ব্রাহ্মণদের সঙ্গে একেবারে শূদ্রদের যে একটা ডিফারেন্স, আর্যরাও নিজেদেরকে এরকম উপরের শ্রেণী বা উচ্চ শ্রেণীভুক্ত বলে মনে করতেন। তো এইভাবে এসেছে। তো আমি যদি এই
রক্তবর্ণের মিশ্রণটা একটু শেষ করি, সেটা হচ্ছে আর্যরা আসলো, তারপরে হচ্ছে একসময় সমগ্র উত্তর ভারতে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং তারা শুরু থেকে ব্রাহ্মণ ছিলেন। মৌর্য এম্পায়ার আসতে আসতে তো ততদিনে আরিয়ানসরা অনেক দিন এসে মিক্স হয়ে সবাই ব্রাউন হয়ে গেছে, তাই তো? ওকে, ব্রাউন হয় নাই, মানে মিশ্রণ মিক্স হয়েছে এখন যেরকম দেখি আমরা আর কি। তারপরে মৌর্যরা মূলত ছিল ব্রাহ্মণ, তারা পরবর্তীতে আমরা জানি যে সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের নাম শুনে থাকবেন। কলিঙ্গ যুদ্ধের পরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে যে তার রাজদরবারে তার পিতা ছিলেন বিন্দুসার, তো তার রাজদরবারে যিনি ছিলেন যারা ব্রাহ্মণ ছিলেন তারা হয়তো তাকে সমর্থন দেন নাই, যার কারণে তিনি কিছুটা বৌদ্ধ ধর্মের দিকে ঝুঁকে পড়েন এবং এর সঙ্গে তো কলিঙ্গ যুদ্ধ ছিলই, যার কারণে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং এই উপমহাদেশে বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটে। এবং এই সম্রাট অশোকের যে সাম্রাজ্য, এই উত্তর ভারত থেকে কিছু মানুষ বাংলাদেশের একটা অঞ্চল যেটা বগুড়া বা বরেন্দ্র অঞ্চল নামে পরিচিত, সেই অঞ্চলটা ছিল মৌর্যদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। তো ওই তরিকা অনুযায়ী, মানে ওই ধারা অনুযায়ী সেখান থেকে কিছু মানুষ এই অঞ্চলে আসে। তো তখন গেল একটা মিক্সড ব্লাডেড পিপল, আরেকটা মানে রক্তবর্ণের সংমিশ্রণ ঘটলো। তারপরে আসলো হচ্ছে গুপ্তরাও ছিল উত্তর ভারত কেন্দ্রিক, তখনও কিছু জাতিগোষ্ঠী এখানে আসে। তারপরে হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের পরবর্তী সময়ে বাংলার যে ইতিহাস, শশাঙ্ক, তারপরে সেন রাজবংশ। আবার দেখে এখানে সেনরা কোথা থেকে এসেছে, সেনরা এসেছে মূলত দক্ষিণ ভারত থেকে, দক্ষিণ ভারতের কর্ণাটক। সেনরা তো এগুলো তো ধরেন সেনরা কি লাস্ট 700-800 বছরের মধ্যে আসছে। সেন রাজবংশের শুরু হচ্ছে পাল রাজবংশের শেষে, মানে পাল রাজবংশ ছিল 800, পাল রাজবংশ শেষ হয় 1100 থেকে। তো তখন এরপরে সেনরা আসে, আবার সেনদের আগে আসে হচ্ছে পাল রাজবংশ। তারা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। পাল রাজাদের মানে আদি বাসস্থান বৌদ্ধ ধর্ম করতো। হ্যাঁ, পাল, বিকজ এখন আমরা পাল বলতে কিন্তু হিন্দুদের বোঝাই, হিন্দু হয়ে গেছে। পাল রাজবংশ ছিল বাংলায়। ওকে, সো ওই টাইমের তো অনেক, দেখেন অশোক সব থেকে অনেক বড় একটা রাজা ছিল, তারপরে সে বৌদ্ধ ধর্ম করলো, তার দেখা দেখি অনেকে কনভার্ট করে নাই। হ্যাঁ, আমি ওই ইতিহাসটাতে আছি, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আমি জানতে চাচ্ছি যে ওইরা মানে অল্প একটু সাইড নোট, মানে ওরা ওই বৌদ্ধগুলো এখন তাহলে কোথায়? এখন তো যেরকম দেখি আমরা খালি ভুটানের দিকে বৌদ্ধরা, এত তো এই ইয়েতে দেখি না। ওগুলোকে ওভার টাইম আবার কনভার্ট হয়ে গেছে না। বাংলার ধর্মীয় ইতিহাস যদি দেখেন, প্রথমত ছিল তারা প্রকৃতি পূজারী, তারপরে আসে হচ্ছে এখানে ব্রাহ্মণ্য বা হিন্দু ধর্ম, তারপরে আবার আসে হচ্ছে বৌদ্ধ ধর্ম, তারপরে আবার হচ্ছে হিন্দু ধর্ম, তারপরে বৌদ্ধ ধর্ম। অর্থাৎ যদি মৌর্য সাম্রাজ্যের কথা চিন্তা করেন, তারা পূর্বে ছিলেন ব্রাহ্মণ, তারপরে তারা অশোকের সময় বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। তারপরে যে সাম্রাজ্য বাংলায় প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ উত্তর ভারতে প্রতিষ্ঠিত হয়, সেটা হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। গুপ্তরা আবার ব্রাহ্মণ ধর্ম অনুসারী ছিলেন। গুপ্ত পরবর্তী সময় শশাঙ্ক, এবং শশাঙ্ক পরবর্তী সময় পাল রাজবংশের উদ্ভব ঘটে। এবং গুপ্ত সাম্রাজ্যের পরবর্তী যে পাল সাম্রাজ্য, গুপ্তরা ছিলেন ব্রাহ্মণ হিন্দু, কিন্তু আবার পালরা ছিলেন বৌদ্ধ। তাদের সময় বৌদ্ধ ধর্মের ব্যাপক বিস্তার ঘটে এবং বাংলায় সোমপুর বিহার, আপনি নামটা শুনে থাকবেন, নওগাঁয়, ওটা কিন্তু পাল রাজা ধর্মপালেরই প্রতিষ্ঠা করা। তারপরে পাল রাজবংশের শেষে আছে সেনরা ছিলেন দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে এখানে আসেন, এবং দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে, সাউথ ইন্ডিয়া থেকে। তো তখন আবার তারা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। তো এই হচ্ছে একটা রিলিজিয়াস ব্যাপার। তো এইভাবে এই অঞ্চলে বিভিন্ন জাতিগোষ্ঠী এবং বিভিন্ন শাসকরা আসতে থাকে এবং তাদের সঙ্গে সঙ্গে রক্তবর্ণের মিশ্রণ করতে থাকে। আবার 1204 খ্রিস্টাব্দে সর্বশেষ সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি বাংলায় মুসলমান আগমনের সূচনা করেন 1204 খ্রিস্টাব্দে। 1204 সালে ফার্স্ট মুসলমানরা পা দেয় উপমহাদেশে। না, তার আগেও এখানে মুসলমানদের বসবাস ছিল, ষষ্ঠ কিংবা মানে ব্যবসায়ী কারণে। ওই ততদিনে আর কি যে যখন আরবরা গ্রো করছে তখন ব্যবসার কারণে অনেক আসা হইতো, বাট মানে পাওয়ার হিসেবে পা রাখছে 1204 খ্রিস্টাব্দে বাংলায় মুসলমানদের আগমনের একটা ধারাবাহিক সূচনা। এটা কি বাংলায় না উপমহাদেশে? তিনি 1204 খ্রিস্টাব্দে লক্ষণ সেনকে পরাজিত করে নদিয়া দখল করেন। আচ্ছা, বর্তমান বাংলাদেশ বলতে আমরা যেটা বুঝি সেটা আসলে এরকম ছিল না। মানে নদিয়া বলতে এখনকার কোথায়? ভারত, পশ্চিমবঙ্গের ওই অঞ্চলটা। ওকে, আমাদের বেশিরভাগ প্রাচীনকালের আলোচনায় হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গ, ভারত এবং বাংলা কেন্দ্রিক, অর্থাৎ কোনো একক রাজনৈতিক সত্তার পরিচয় তখন ছিল না। তো এই সাইডগুলো তখন কি ছিল? মানে পশ্চিমবাংলার আন্ডারে জনপদ নামে পরিচিত ছিল। জনপদ ছিল বিভিন্ন, হ্যাঁ, আমরা যে ছোটবেলায় পড়ছি, বরেন্দ্র, পুন্ড্র, সুম্য ও রাঢ়, তারপর হচ্ছে গৌর, তারপর হচ্ছে সমতট, হরিকেল। বাট এইদিকে ছিল না, ক্যাপিটালগুলো ছিল না, ক্যাপিটাল ছিল ওয়েস্ট বেঙ্গলের দিকে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের দিকে, বিশেষত ভাগীরথী নদী কেন্দ্রিক। ভাগীরথীর যে স্রোতটা এখানে পদ্মা নদীতে রূপান্তরিত হয়েছে, ওই কেন্দ্রিকে ছিল।
তো আমি যদি এই রক্তবর্ণের মিশ্রণটা একটু শেষ করি, তারপরে আসলো মুসলমানরা। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি ছিলেন জাতিতে তুর্কি। তারপরে তার পরবর্তী সময়ে অট্টমান ছিলেন উনি। হ্যাঁ অট্টমান। তারপরে মুসলমানদের আগমনের ধারা শুরু হয় এবং এই সময়টাতে বাংলায় বেশ কিছু সুফি সাধকের আগমন ঘটে। 1258 খ্রিস্টাব্দে মঙ্গল নেতা হালাকু খান বাগদাদ আক্রমণ করেন। তো তার পরবর্তী সময়ে সেই অঞ্চলের যারা মুসলমান সুফি সাধক ছিলেন তারা বিভিন্ন অঞ্চলে তখনও খানরা মুসলমান হয় নাই। তখনও খানরা মুসলমান হয় নাই। ওনার নাম কি বললেন আপনি? ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। বখতিয়ার খিলজি না, আরেকজন যে যার বললেন যে মঙ্গোলিয়ান হালাকু খান। আমি বলছি সেটা বলছি, তো খানরা তখনও মুসলমান হয় নাই। না, তিনি মঙ্গল নেতা, তখন মঙ্গোলিয়ানরা খান ছিল। বাগদাদ তো মুসলমানদের একটা অন্যতম জ্ঞান চর্চার কেন্দ্র ছিল এবং বাদশাহ হারুনুর রশিদ নাম শুনে থাকবেন। সেই সময় বাগদাদ জ্ঞান বিজ্ঞানের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। তো হালাকু খানের আক্রমণের ফলে সেই অঞ্চলে আসলে যারা ছিলেন মুসলমান সুফি সাধক তারা এই অঞ্চলে কিছুটা আসা শুরু করেন। তো দেখা যাচ্ছে যে মধ্য এশিয়ার কিছু জাতির রক্তবর্ণের মিশ্রণ এই অঞ্চলে পাওয়া গিয়েছে। তো এরপরে গেল মিডল ইস্টের ইরান, তুরান, তারা এখানে আসা শুরু করলেন। তার পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে আফগানদের একটা রক্তবর্ণের মিশ্রণ ঘটেছে, যেমন শেরশাহ, তিনি আফগান জাতিতে। ওইখান থেকে আস্তে আস্তে এইভাবে নানান সময়ের পরিক্রমায় নানান জাতির আগমন ঘটেছে বাংলা অঞ্চলে, বর্তমান যে বাংলাদেশ ভূখণ্ডে। এবং এর ফলে এই অঞ্চলে আবার যদি আপনি মুঘলদের কথা চিন্তা করেন, বাংলা কিন্তু একসময় মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। মুঘলরাও তো সে মঙ্গল থেকে আসছে। হ্যাঁ, তো মুঘলরা তো বাবুর, ওরা একদম মেইন স্ট্রিম মানে রিলিজিয়নটা আনছে মুঘলরাই বেসিক্যালি। তো তারা মূলত কিছু শিয়া মতাবলম্বী ছিলেন। তো ওইভাবে ওরা শিয়া মুসলিম ছিলেন কিছু। তো আবার সম্রাট আকবর আলাদা ধর্মের প্রবর্তন করেছিলেন, দ্বীনি এলাহি ধর্ম। তো এরকম রক্তবর্ণের মিশ্রণের ফলে এই যে স্রোতধারা, সেই কোলভিল, মুন্ডা, সাঁওতাল থেকে শুরু করে অস্ট্রিক, দ্রাবিড় থেকে শুরু করে একেবারে মুঘল থেকে শুরু করে একেবারে ঔপনিবেশিক যুগ পর্যন্ত বাংলায় বিভিন্ন রক্ত, বর্ণ এবং জাতিগোষ্ঠীর আগমন ঘটে এবং এর মূল কারণ ছিল অভিবাসন। তো যার ফলে বাংলা অঞ্চলের যারা অধিবাসী তারা একটি সংকট জাতি হিসেবে পরিচিতি লাভ করেছে এবং বাঙালিকে মিক্সড ব্লাডেড পিপল হিসেবে অভিহিত করা হয়। মেক সেন্স। একটু শর্টে আমাকে বলেন যে তারপরে আমরা বেসিক্যালি এই পর্যন্ত আসলাম কিভাবে, একটু শর্টে। মানে মুঘল রাজবংশ পর্যন্ত মানে কিভাবে আসলো একবারে শুরু থেকে? না, মুঘল রাজবংশ পর থেকে আমরা এই পর্যন্ত কি করে? মুঘল রাজবংশ পরবর্তী সময়ে বাংলায় ঔপনিবেশিক শাসনের সূচনা হয়। তখন দেখবেন যে পর্তুগিজ, তারপরে হচ্ছে ফরাসি, দিনেমার, তারপর হচ্ছে আরও যারা ইউরোপ থেকে আগত জাতিগোষ্ঠীর এই অঞ্চলে আগমন করতে থাকে এবং এটা মূলত হয় রেনেসা এবং ভৌগোলিক আবিষ্কার পরবর্তী সময়ে। ইউরোপের যে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ এবং ভৌগোলিক আবিষ্কারের নেশায় তারা যে পৃথিবীর বিভিন্ন স্থানে গমন করতে থাকে, তারই একটা পর্যায় ছিল বাংলায় ঔপনিবেশিক শক্তির আগমন, বিশেষত পর্তুগিজ, ফরাসি। প্রথমে তো পর্তুগিজরা, তার স্প্যানিশরা, তারপর ওদের লাস্টে ব্রিটিশরা, সবশেষে ব্রিটিশরা আসে, এইভাবে আসে। তো এরপরে হচ্ছে এই অঞ্চলে ঔপনিবেশিক শাসনের অধীনে চলে গেল। তারপর দীর্ঘ সময় ভারতবর্ষ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল এবং সব শেষে 1947 খ্রিস্টাব্দে মানে ভারতবর্ষ ঔপনিবেশিক শাসনের এই ঔপনিবেশিক শাসন বলতে ঔপনিবেশিক কলোনিয়ালিজম অর্থাৎ ব্রিটিশ কলোনিয়াল রুল এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয়। মুঘলদের পরাজিত করে তারা সবশেষে এই অঞ্চলটাকে মানে পুরোপুরি তাদের অধীনে নিয়ে নেয় এবং সবশেষে এটা কি ব্যবসার মাধ্যমে প্রথমে শুরু হয়? প্রথমে তারা ব্যবসা করার জন্য আসে এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা 1600 সালের দিকে 15 বছরের জন্য এই অঞ্চলে একচেটিয়া বাণিজ্য করার অনুমতি নিয়ে এই অঞ্চলে আসে। তারপর এই অঞ্চলে প্রথমে কিভাবে আসে? এই অঞ্চলে আসে মানে তারা এই অঞ্চলে তো ব্যবসা করার উদ্দেশ্যে মূলত। এটা কত সালে বাংলার দিকে? কত সালে? 1600 খ্রিস্টাব্দে, মানে 1600 বাংলায়। হ্যাঁ, বাংলা 1600 দিকে। হ্যাঁ, ওকে। এটা ব্রিটিশরা আসে। ওকে। তো তারপরে এসে এইখানে কি ব্যবসা করতো এইদিকে? ব্রিটিশরা এই অঞ্চলের মানে ভ্যারিয়াস প্রোডাক্ট ছিল, যেরকম এই অঞ্চলের ধান ছিল, গম ছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি অফ বেঙ্গল, অর্থাৎ তুলা ছিল এবং এর পাশাপাশি ছিল বস্ত্র শিল্পে বাংলাদেশের। তাই এই অঞ্চলের একটা ব্যাপক সুনাম ছিল। মসলিন নামটা শুনে থাকবেন। মসলিন তখনও ছিল। মসলিন তখনও ছিল। মসলিনের উৎপত্তি আরো আগে, বিশেষত মুঘল আমলে। আমি জানি, হ্যাঁ, এটা আগে। আমি বলছি তখন পর্যন্ত ছিল। ওই কাপড়, তারপর হচ্ছে সুতি বস্ত্র, এরকম এগুলার মানে লেনদেন চলতো এবং এই কারণেই মূলত তাদের আসা। ওকে। তারপর বাংলার কন্ট্রোল
মানে ওরা বেসিক্যালি এরকম এইভাবে শুরু করে, রাইট, যে ওরা ব্যবসার মাধ্যমে শুরু করে তারপর আস্তে আস্তে বিভিন্ন জায়গার মানে রাজাদের লাভ, অনেক রকম প্রফিটস দিয়ে, টাকা পয়সা দিয়ে বিভিন্ন অঞ্চল নিজেদের আন্ডারে আস্তে আস্তে নিয়ে তারপরে সর্ট অফ এমন একটা পজিশনে চলে আসলো যে রাজাদের থেকে পাওয়ারফুল ওরা। হ্যাঁ, একটা টার্নিং পয়েন্ট আপনি বিবেচনা করতে পারেন, সেটা হচ্ছে পলাশীর যুদ্ধ। এটা টার্নিং পয়েন্ট ছিল? হ্যাঁ, একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন। তার আগ পর্যন্ত এটা বাংলার ক্ষেত্রে টার্নিং পয়েন্ট। 1757 খ্রিস্টাব্দে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে কোম্পানি, তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত, বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা বলি, তো তার মাধ্যমে তারা বাংলা অঞ্চলকে মানে গ্রাস করা শুরু করে। এবং 1765 সালে তারা যখন দেওয়ানি লাভ করে, দেওয়ানি মানে হচ্ছে এই অঞ্চলের রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করার মাধ্যমে তারা কোম্পানি আরও বেশি এই অঞ্চলে শোষণ শুরু করে, এবং যার ধারাবাহিকতা একসময় এই অঞ্চলে দুর্ভিক্ষ দেখা যায়। 76-এর মন্বন্তর নাম শুনেছেন? 76-এর মন্বন্তর, এটা কত সাল? কত 76? 1876, বাংলা 1176 আর ইংরেজি 1770। 1770। সো ওই টাইমে একটা ফ্যামিন হয় বিশাল আকারে, বাংলার 2/3 মানুষ সেখানে মারা যায়। আর এটার মূল কারণটা ছিল কোম্পানির শোষণ। 2/3 মানুষ? কত পপুলেশন ছিল আনুমানিক? পপুলেশনের ধারণাটা আমার ঠিক জানা নাই। বাংলায় আদমশুমারি প্রথম হয় 1872 সালে, তো আর অনেক পরে। তো তখন কত থাকে আনুমানিক? তখন আনুমানিক আসলে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ একটা বিভাজন ছিল, তো আসলে এই জিনিসটা আসলে ওইভাবে জানা নাই আমার। কিন্তু ওই দুর্ভিক্ষে বাংলার 2/3 মানুষ মারা যায়। অনেক মানুষ রাস্তার পাশে মানে এমনিতেই না খেয়ে মারা যায়, এবং এর মূল কারণ ছিল কোম্পানির শোষণ, যেটা তারা দেওয়ানি লাভের মাধ্যমে এই অঞ্চল শোষণ করেছেন, এবং অঞ্চলের অর্থনৈতিক মানে যে নিয়ন্ত্রণ সেটা পুরোপুরি হস্তগত করেন সাক মোডে। তো আচ্ছা, সো এখানে বলতেছে 1770 সালে 30 মিলিয়ন পপুলেশন ছিল, এখানে 10 মিলিয়ন মরে যায় ইয়েতে। এটা হলো অবভিয়াসলি এটা বিদেশি সোর্স। এখানে হয়তো 2/3 বা 1/3 হতে পারে, তবে হ্যাঁ একটা বাট স্টিল 10 মিলিয়ন মানে 1 কোটি মানুষ। 1 কোটি মানুষ। ওকে, আচ্ছা, তারপর কি হলো? মানে ধরেন পলাশীর যুদ্ধ হলো, তাই না? পলাশীর যুদ্ধ হওয়াতে ওখানে মারা গেলেন কে? সিরাজউদ্দৌলা, লাস্ট মানে ইন্ডিপেন্ডেন্ট রাজা। তারপরে চলে গেলেন ব্রিটিশরা, তারপরে পুরো পাওয়ার নিয়ে নিল, প্লাস সবকিছু। বাংলার ক্ষেত্রে পুরোপুরি তারা মানে রাজনৈতিক ক্ষমতা হস্তক্ষেপ করে নাই, পুরোপুরি রাজনৈতিক ক্ষমতাটা তারা নেন নাই। এখানে দুইটা বিভাজন ছিল, একটা হচ্ছে দেওয়ানি, একটা হচ্ছে সুবাদারি। দেওয়ানি হচ্ছে প্রশাসনিক যে কাঠামো ওইটার নিয়ন্ত্রণ, এবং সুবাদারি হচ্ছে, দেওয়ানি হচ্ছে রাজস্ব সংক্রান্ত, আর সুবাদারি মানে হচ্ছে প্রশাসনিক সংক্রান্ত, মানে প্রশাসনের যে পরিচালনা করবে ওইটা থাকবে হচ্ছে বাংলা নবাবের কাছে। কিন্তু দেওয়ানি যেটা রাজস্ব আদায় সংক্রান্ত ক্ষমতা, ওইটা যত সব সিকিউরিটি আর ম্যানেজমেন্টের কাজ, এটা হলো কার? রাজাদের। বাংলার তখন যে মানে রাজা, তো সে রাজার কাজ, আর তারদের কাজ হলো খালি টাকা তোলা, মানে ফাইন্যান্সিয়াল সবকিছু করা, সেট করা, যে ফাইন্যান্সিয়াল কি হবে। ওকে, সো সব কিছু কালেকশনে লাস্টে এটা কত সালে? তাহলে 1947 সালে হ্যাঁ কলোনিয়াল রুলের শেষ হয়। ব্রিটিশরা একসময় সমগ্র ভারতবর্ষের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, এবং সবশেষ 1947 সালে ভারত এবং পাকিস্তান এই পুরো ভারতবর্ষকে দুইটা ভাগে বিভাজিত করে তারা ক্ষমতা দুই দেশের মধ্যে দিয়ে যায়। এবং তার মধ্যে একটা হচ্ছে বর্তমান বাংলাদেশ, যেটা পূর্ব পাকিস্তান নামে পরিচিত, এবং পশ্চিম পাকিস্তান হচ্ছে বর্তমান পাকিস্তান। আর ভারত মোটামুটি এইভাবে বিভাজন করে তারা 1947 সালে তাদের কলোনিয়াল রুলের শেষ করে বাংলা অঞ্চল থেকে পাঠ চুকায়। আমি একটা জায়গায় শুনছি, কারেক্ট মি ইফ আই এম রং, যে ব্রিটিশরা আসার আগে ইন্ডিয়া এবং ভারত উপমহাদেশের জিডিপি ছিল সব থেকে বেশি পৃথিবীর। ব্রিটিশ চলে যাওয়ার পরে ওয়ান অফ দ্য লোয়েস্ট জিডিপি কান্ট্রি হয়ে যায় যখন 47 সালে। এবং এটাও শুনছি যে বাংলার সাইডটা ছিল মানে ভারতবর্ষের একটা বড় একটা মানে জিডিপির একটা বড় পার্ট বাংলার সাইড থেকে আসতো। এটা কতটুকু সত্যি? দেখেন, বাংলা অঞ্চলটাকে যদি আপনি বিবেচনা করেন, আমি এখানে ইফতেখার ইকবাল স্যারের একটা কোট করতে চাই। সেখানে বলা হচ্ছে, এ কি ফিচার অফ দ্য ল্যান্ডস্কেপ অফ দ্য রিজন ইজ দ্য কম্বাইন্ড রিভার সিস্টেম অফ দ্য ব্রহ্মপুত্র, গাঞ্জেস অ্যান্ড যমুনা টুগেদার কনস্টিটিউটিং দ্য লার্জেস্ট ডেল্টা অন আর্থ। অর্থাৎ এখানে আপনি দেখবেন যে বাংলার অঞ্চলের ভূমিরূপকে যদি আপনি বিশ্লেষণ করেন, বেশিরভাগ অঞ্চলই হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, যেটা পলি মাটি জমার কারণে এই অঞ্চলটা তৈরি হয়েছে। তো পশ্চিমবঙ্গের সাথে এবং পূর্ব বাংলা যদি তুলনা করেন, আপনি দেখবেন যে এই অঞ্চলটা বরাবরই উর্বর,
এখানে যদি আপনি একটা কিছু ফলাতে চান, আপনি জাস্ট বীজটা রোপণ করে দিবেন। বীজ যদি রোপণ করলে হয়ে যাচ্ছে। রোপণও করা লাগে না, আমরা তো ছোটবেলায় দেখতাম আমের আটি খেয়ে ফেলে দিলে অটোমেটিক গাছ হয়ে যায়। তো যার কারণে দেখা যাচ্ছে যে কৃষি সম্পদের প্রাচুর্য, এবং একই সঙ্গে এখানে ছিল জালের মতো অসংখ্য বিস্তৃত নদী। তো একদিকে যেমন ফসল উৎপাদিত হচ্ছে, আবার নদী পথে সেটা রপ্তানি হচ্ছে, মানে ইন্ডাস্ট্রির দিক থেকে একদম টপে। ইন্ডাস্ট্রিয়াল বা কৃষি বাংলার অর্থনীতি ছিল মূলত কৃষি এবং হস্তশিল্প নির্ভর, প্রোডাকশনে হাই ছিল অর্থনীতি। এবং এখানে মাছ বলেন, সবজি শাকসবজি বলেন, তার সঙ্গে ছিল বাংলার স্বদেশী কুটির শিল্প। এই দুইটা শিল্প একসঙ্গে যখন কৃষি এবং কুটির শিল্পের মানে কৃষি এবং হস্তশিল্প নির্ভর উৎপাদনমুখী অর্থনীতি, হস্তশিল্প বলতে যে জুট, হ্যাঁ এরকম। ওকে। তো এই তারপরে বস্ত্র, নীল চাষও করতো না? নীল চাষ এটা কলোনিয়াল শাসনের সময় হয়েছে, তো এটা পরবর্তীতে। তো আপনি যদি মধ্যযুগীয় চিন্তা করেন, যেটা শুরু হচ্ছে 1204 থেকে শুরু করে একেবারে বলা চলে যে বিশ্বের আগমন পর্যন্ত, ব্রিটিশদের আগমনের আগ পর্যন্ত, তো এই দীর্ঘ সময় বাংলা অঞ্চল ছিল একটা উর্বর অঞ্চল। এবং আরেকটা বিষয় ছিল যে সুলতানি আমলে এই অঞ্চলটা, মানে বাংলার রাজধানী ছিল হচ্ছে সোনারগাঁও। সোনারগাঁও রাজধানী ছিল। সোনারগাঁও এখনো আছে না? সোনারগাঁও এখনো আছে, মানে সোনারগঞ্জে এখনো অনেক ওই যে মনুমেন্টস আছে না? ওইটা হচ্ছে কলোনিয়াল আমলে প্রতিষ্ঠিত। বর্তমান আসল যে সোনারগাঁও, আপনি যদি বাংলার ইতিহাস শুরু করেন 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলায় আসলো। 1204 থেকে 1338 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টায় বাংলা অঞ্চল কখনো ভারতের অধীনে থেকেছে এবং কখনো ভারত থেকে দূরে থেকেছে, ঠিক আছে? তো এই কারণে এই অঞ্চলটাকে বলা হচ্ছে বলগাতপুর বা বিদ্রোহের রাজ্য বলা হতো বাংলা এই অঞ্চলটাকে। কেন? কারণ কখনো তারা দিল্লির অধীনতা, মানে উত্তর ভারত কেন্দ্রিক যেই রাজ্যগুলো, মানে বর্তমান ভারতবর্ষে যেই যিনি শাসন ক্ষমতায় থাকতেন, কখনো তাদের অধীনে থাকতেন, আবার তারা যখন এই অঞ্চল আক্রমণ করতেন তাদের মানে বশ্যতা স্বীকার করতেন, আবার তারা যখন এই অঞ্চল থেকে চলে যেত তাদের তখন আবার বিদ্রোহ করতেন। একটু ঘাটতাড়া মানুষ ছিল। 1338 সাল পর্যন্ত এই সময়টা হচ্ছে এরকমই ছিল। 1338 খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মোবারক শাহ নামে একজন, তিনি বাংলায় স্বাধীন সুলতানি যুগের প্রতিষ্ঠা করেন, এবং যেটা 1538 সাল পর্যন্ত স্থায়ী ছিল। ওনার নাম কি? সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ। তিনি বাংলায় স্বাধীন সুলতানি যুগের প্রতিষ্ঠা করেন, এবং 1338 থেকে 1538 পর্যন্ত আমরা বলি স্বাধীন সুলতানি আমল। তো এই সময়টাতে বাংলা একদিকে যেমন ইসলাম ধর্মের বিস্তার ঘটে, আবার একদিকে কৃষি এবং হস্তশিল্প নির্ভর যে উৎপাদনমুখী ব্যবস্থা, অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে। একদিকে আমাদের ছিল সোনারগাঁ কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জ মানে এই ঢাকাস্থ যেই নদীগুলো আছে এর পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত। এদিকে সোনারগাঁ আছে, এদিকে মানে ওই দিক দিয়ে কুতুবদিয়া চ্যানেল হয়ে আমাদের যে ইয়েতে দেখি যে ঢাকার পাশে যে ইয়েটা দেখি যেটা সোনারগাঁ একটা গ্রাম মতন, ওইটা একটু পরে আসছে। ওটা কি পরে বানাইছে? ওইটা ব্রিটিশ আমলে তৈরি হয়, কোম্পানি আমল। তো এই সোনারগাঁ তখন ছিল রাজধানী। তো সেখান থেকে সোনারগাঁ সরাসরি নদীপথে চট্টগ্রাম বন্দরের সঙ্গে যুক্ত ছিল, এবং এই নদীপথে সোনারগাঁ থেকে চট্টগ্রামে একদিকে যেমন বিদেশি পণ্য রপ্তানি হতো, আবার আমদানিও হতো। এই কারণে সেই সময় বাংলার অর্থনীতি, জাহাজগুলো আসতো কোথায়? বে অফ বেঙ্গলে? হ্যাঁ, চট্টগ্রাম হয়ে আসতো। তো এইভাবে একটা অর্থনৈতিক আদান প্রদান। আর আমি ওই যে বললাম যে বিভিন্ন সময় ভারতের সঙ্গে তারা কখনো তাদের অধীনতা মেনে নিচ্ছে, আবার কখনো তারা মানে মানছে না। তো এর ফলে পার্শ্ববর্তী যে বাংলার অঞ্চলগুলো ছিল ভারতের সঙ্গে লাগোয়া, তো এদের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক তৈরি হয়নি, যার ফলে দেখা যাচ্ছে যে বাংলার স্বাধীন সুলতানগণ অনেকটা বাধ্য হয়েই এই সমুদ্র বাণিজ্যে যুক্ত হয়েছিলেন, এবং এই সমুদ্র বাণিজ্য এবং এই স্বনির্ভর এবং উর্বর যে অর্থনীতি, মানে উর্বর যে কৃষি ব্যবস্থা। আপনি বলতে চাচ্ছেন যে ওই টাইমে যেহেতু আমাদের অনেকে ওদের সাথে খুব একটা মানে সবসময় রিলেশনশিপ ভালো থাকতো না, সো আমরা পুরো ওই ইন্ডিয়ান চ্যানেলটা পুরো ইউজ না করে আমরা ইউজ করতাম আমাদের বে অফ বেঙ্গল। হ্যাঁ, বে অফ বেঙ্গল ইউজ করতাম। স্পেনিশ হোক, ব্রিটিশ হোক, পর্তুগাল হোক, সব ওই বে অফ বেঙ্গলতে ঢুকতো, এন্ড ওখান থেকে আমরা ব্যবসা করতাম। পর্তুগিজ মানে পুরো কোস্ট লাইনটা যদি চিন্তা করেন ভারতবর্ষের এবং বাংলার, আপনি একই দেখবেন মানচিত্রে। এই দিক থেকে চট্টগ্রাম ছিল, ওইদিকে ভারতের বোম্বে সহ আরো কিছু অঞ্চল ছিল, কলকাতা বন্দর ছিল, কয়েকটা বন্দর ছিল। তবে বাংলার যে অঞ্চলটা ছিল তারা শুরু থেকে কিছুটা স্বাধীন এবং স্বতন্ত্র ছিলেন, যেটা আমি বললাম যে বারবার বিদ্রোহ করতো। তো বাংলা মানে বর্তমান বাংলাদেশ অঞ্চলের যে বাণিজ্যগুলো হতো সেটা মূলত এই চট্টগ্রাম কেন্দ্রিক হতো। চট্টগ্রাম, সোনারগাঁ বন্দর, মানে এই চ্যানেলটা অতিক্রম করেই হতো। বুঝতে পারছি।
সো তারপরে এখন বাংলাদেশে কি কি মনুমেন্টস আছে যেগুলা সেই আগেকালের, মানে ব্রিটিশ বাদে আমি বলতেছি, ব্রিটিশ তো অনেক কিছুই আছে, বাট আমি যে দেখছি যে কি জানি এই যে মহস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর, সো এগুলো নিয়ে একটু কোন কোন সাম্রাজ্যের কোন কোন মনুমেন্টস আছে এটা আমি একটু মানে পর্যায়ক্রমে বলি। তো ভারতবর্ষের প্রথম সাম্রাজ্য হচ্ছে মৌর্য সাম্রাজ্য, এবং এটা প্রতিষ্ঠিত হয় খ্রিস্টপূর্ব 327-এর পরবর্তী সময়। গঙ্গারিডি নামে এখানে একটা জাতি ছিল, যেটা কি নাম? গঙ্গারিডি। আপনি গ্রিক বীর আলেকজান্ডারের নাম শুনেছেন? আলেকজান্ডার এই অঞ্চলে আসছিল, কিন্তু এই অঞ্চলে প্রবেশ করতে পারে না। এখানে গঙ্গারিডি নামে একটা শক্তিশালী জাতি ছিল, তাদের কারণে ঠিক ওই রাজা ছিল। হ্যাঁ, গঙ্গারিডি, তাদের 4000 সুবিশাল রণহস্তি ছিল, অনেক হাজার হাজার বছর আগে, খ্রিস্টপূর্ব 327 অব্দে, অর্থাৎ খ্রিস্টধর্মের 327 মানে 4th সেঞ্চুরি বিসি যেটা আমরা বলি। তার পরবর্তী সময়ে এই অঞ্চলে মৌর্য সাম্রাজ্যের বিস্তার ঘটে, এবং মৌর্য সম্রাট ছিলেন সম্রাট অশোক। সম্রাট অশোকের সময় বর্তমান বাংলাদেশের উত্তর পশ্চিম অংশ, বর্তমানে যেটা বরেন্দ্র বা আমরা যেটা বগুড়ার মহাস্থানগড় বলি, এর কিছু একটা অংশ তার মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। এবং এই সময়ের একটা মনুমেন্টস হচ্ছে বগুড়ার মহাস্থানগড়। মানে মহাস্থানগড়ে কয়েকটা রাজবংশের মনুমেন্টস পাওয়া গেছে, তার মধ্যে একটা হচ্ছে মহাস্থান ব্রাহ্মী লিপি। মহাস্থান ব্রাহ্মী লিপি সম্রাট অশোকের সময়, মহাস্থান ব্রাহ্মী লিপি। এটা কি লাইব্রেরি না, এটা হচ্ছে একটা লিপি, একটা ছোট প্রস্তরখণ্ড বা পাথরখণ্ড, যেখানে মহাস্থানগড়ে যারা ছিলেন এই অঞ্চলে একটা দুর্ভিক্ষ হয়েছিল, এবং এই দুর্ভিক্ষে সম্রাট অশোকের একটা আদেশ বর্ণিত হয়েছে যে তাদেরকে যাতে মুদ্রা দ্বারা বা এই অঞ্চলে ওই দুর্ভিক্ষের সময় যাতে সাহায্য বন্টন করা হয়। ছোট একটা খণ্ড পাওয়া গিয়েছে। এটা কাকে পাঠানো হয়েছে? এটা একটা আদেশের মতো ছিল। হ্যাঁ, বাট এটা আদেশের মতো, এটা কার কাছে তখন? কোন এটা ছিল সম্রাট অশোকের। আর বাংলা তখন কে ছিল? বাংলা সম্রাট অশোকের রাজ্যভুক্ত ছিল ওই বগুড়ার ওই অঞ্চলটুকু, মহাস্থানগড় যে অঞ্চলটা আছে। তো তখন এই তার সময়ের একটা মনুমেন্ট পাওয়া গেছে, যেটা হচ্ছে মহাস্থান ব্রাহ্মী লিপি। এবং বাংলাদেশের যে লিপির বিবর্তনটা, বাংলা ভাষার যে ট্যাবলেট, হ্যাঁ মানে বাংলা ভাষার যে বিবর্তনটা আছে, ওর জন্য মহাস্থান ব্রাহ্মী লিপি বাংলার একটা অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তবে দুর্ভাগ্যজনকভাবে হলেও এটা এখন বাংলাদেশে নাই, এটা এখন ভারতে আছে, ইন্ডিয়ার কাছে। হ্যাঁ, তো মহাস্থান ব্রাহ্মী লিপি। তারপরে এই ওইখানে আরো কয়েকটা পর্যায়ে, অর্থাৎ এই বগুড়ার মহাস্থানগড়ে কয়েকটা পর্যায়ের আপনি মনুমেন্ট পাবেন। তো এইগুলো মৌর্য সাম্রাজ্য। তারপরে মহাস্থানগড়ে যে বড় যে মনুমেন্টটা, মহাস্থানগড়ের মানে কয়েকটা পাহাড়ি আছে না, পাহাড়ের মতন একটা, ওইখানে তো অনেকগুলো আছে। একটা হচ্ছে খোদাই পাথর ভিটা আছে, তারপরে আরো কয়েকটা মনুমেন্ট আছে। তো আমি মানে ধীরে ধীরে আসতেছি। তারপরে আসছে হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। মৌর্যদের পরে কুষাণ সাম্রাজ্য ছিল কিছুটা বলা হয়, যদিও তাদের কি সাম্রাজ্য? কুষাণ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল বলা হয়। তাদের কিছু মুদ্রা পাওয়া গেছে, কিন্তু খুব বেশি স্থায়ী হয়েছিল কিনা বলা যায় না। তারপরে আসে গুপ্ত সাম্রাজ্য। মৌর্যরা ছিল বৌদ্ধ, যেটা আপনাকে বলেছিলাম যে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, কিন্তু তার পূর্বপুরুষরা হিন্দু ধর্মে ছিলেন। গুপ্ত যুগে আমরা কি দেখি, গুপ্তরা ছিলেন কি মানে ব্রাহ্মণ ধর্মাবলম্বী, মানে হিন্দু ধর্মাবলম্বী। বাংলার জাদুঘরে গেলে আপনি দেখবেন যে অনেক মূর্তি, কোষ্ঠী পাথরের মূর্তি, কালো মূর্তি। তো এই মূর্তির বিবর্তন বা সেই সময়ের কিছু মূর্তি পাওয়া গিয়েছে ওই অঞ্চলটাতে। তো ওই মূর্তিগুলো মূলত গুপ্ত যুগের। তো ও তখন কি গুপ্তরা এখানে ছিল, এই অঞ্চলে ছিল? মৌর্য, তারপরে গুপ্ত। মৌর্য। তো ইয়েরা ওই মনুমেন্টস গুলো বানাইছে কারা? তাদের সময়, এর সঙ্গে হ্যাঁ, এর সঙ্গে হিন্দু ধর্মে তো এই প্রতিমা পূজা একটা খুবই সাধারণ বিষয়, তারা প্রতিমার পূজা করে থাকে। তো শুরু থেকে যেহেতু এই অঞ্চলে হিন্দু ধর্মের একটা বিস্তার ছিল, তো ওই হিসাবেই এই মূর্তিগুলা বা তাদের যেই প্রতিমাগুলা ছিল সেগুলা পাওয়া গিয়েছে আর কি। আচ্ছা, তারপরে আপনি সোমপুর বিহার, এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এই যে পাহাড়ি এগুলো তো অবভিয়াসলি মাটি তো এর ভিতরে ভরা ছিল না, না এগুলা মূলত হচ্ছে বিহার। আমি আপনাকে বিহার, এগুলোর তো সিলিংও ছিল, সবকিছু ছিল, এবং এগুলো নিচে থেকে মানে মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে। তো পিরামিড লাইকের বিল্ডিং ছিল, পিরামিড টাইপের বিল্ডিং। ওইখানে আপনি বেশিরভাগই দেখবেন হচ্ছে বিহার একটা দীর্ঘ সময় বাংলা বৌদ্ধ ধর্মের একটা অন্যতম প্রাণকেন্দ্র ছিল। যেমন পাল রাজবংশ প্রায় 400 বছরের মতো বাংলা অঞ্চলে শাসন করে, 400 বছর। ওকে, পুরোটা সময় তারা মূলত বৌদ্ধ ধর্মের মানে প্রচার প্রসার ঘটে বাংলা এখানে। তবে সে সময় ধর্মীয় সম্প্রীতিও ছিল। যেমন পাল বংশের দ্বিতীয় শাসক ধর্মপালের প্রধানমন্ত্রী, তিনি আবার হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। কিন্তু পাল সাম্রাজ্যের সময় এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটে, এবং বৌদ্ধ ধর্মের যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সেটাকে আমরা বিহার নামে জেনে থাকি। এগুলো মূলত হচ্ছে বিহার। এগুলো বৌদ্ধ বিহার কি মানে কি? বিহার হচ্ছে স্কুল, মানে বৌদ্ধদের যদি আপনি
প্রাথমিক এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করেন তাহলে হবে হচ্ছে বিহার। বিহার মানে কি? লাইক হচ্ছে ইউনিভার্সিটি। হ্যাঁ, ইউনিভার্সিটি। নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা শুনেছেন? হ্যাঁ, ইন্ডিয়াতে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে এরকম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং এখানে তাদের যেই মানে সব স্কলাররা আসতো আশেপাশে সব দূর থেকে স্কলাররা। আপনি শুনে থাকবেন যে অতীশ দীপঙ্কর মুন্সিগঞ্জের, তিনি একজন গুরুত্বপূর্ণ। অতীশ দীপঙ্কর। তো এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটে এবং এই যেই আপনি যে মনুমেন্টগুলো দেখে থাকবেন প্রাচীন যুগের, সেখানে এই বিহার স্থাপত্য অন্যতম। যেমন নওগাঁর পাহাড়পুরের সোমপুর বিহার, তিনি ধর্মপাল যেটার প্রতিষ্ঠাতা। ও এগুলো সব আমরা যে ইউজুয়ালি যে মানে ফর অডিয়েন্স আমি বলতেছি যে তখনকার যে ইউজুয়াল বাসাগুলা, তখন ওগুলো তো আর পাথর টাথর বানানো হতো না। সব যত ইনস্টিটিউশনাল বিল্ডিংগুলো অনেক টাকা পয়সা দিয়ে অনেক বড় করে বানানো হতো, ওইগুলাই আমরা এখনো পর্যন্ত টিকে আছে দেখতে পারি। কিন্তু বাড়ি বা রাজপ্রাসাদ এরকম কিছু ছিল না। যেরকম পাল সাম্রাজ্য 400 বছর এই অঞ্চলে শাসন করেছে। এই অঞ্চল বললে ভুল হবে, দক্ষিণ পূর্ব বাংলায় আলাদা রাজবংশ ছিল। পালরা ছিল মূলত বরেন্দ্র বা উত্তর পশ্চিম দিক কেন্দ্রিক, গৌড় কেন্দ্রিক বা বিহার কেন্দ্রিক মূলত। তো তাদের এত দীর্ঘ একটা সাম্রাজ্য, তাদের আপনি একটা রাজপ্রাসাদ পাবেন, কিন্তু আপনি সেখানে পাবেন হচ্ছে বিহার। কারণ হচ্ছে তারা সেই স্থাপত্যগুলোকে গুরুত্ব দিয়ে নির্মাণ করতো যেগুলো তাদের খুব বেশি প্রয়োজনীয়। বাড়ি কিংবা রাজপ্রাসাদ এরকম খুব একটা পাওয়া যেত না। তাই বলে এই তার সে সময়ে নির্মাণ সামগ্রীর একটা ব্যাপার রয়েছে যে নির্মাণ সামগ্রী কতটা সহজলভ্য, এতটা সহজলভ্য ছিল না। পোড়ামাটির কাজ ছিল, পোড়ামাটি তৈরি, ইটের ব্লক তৈরি করে তারপরে নির্মাণ করা হতো, যার কারণে। বুঝতে পারছি। বাট একটাও আমাদের রাজপ্রাসাদ নেই সেই আমলের, মানে 1000 বছর আগের কোনো রাজপ্রাসাদই তো আমাদের এখানে নেই। ওইরকম এত আগের রাজপ্রাসাদ, বিকজ ইন্ডিয়া অনেক আছে, রাইট? এরকম কেল্লা টেল্লা আছে অনেক আছে, কিন্তু ওগুলাও অত আগের না। যেমন সম্রাট অশোকের বা এরকম নিদর্শন পাওয়া যায়। এবং আমাদের অনেক রকম নিদর্শন, আপনি যেটা বলছেন নিদর্শন পাওয়া গেছে, যে ওয়ার্ল্ড এরিয়া পাওয়া গেছে না, অনেক দেয়াল ভিত্তিক অনেক বড় এরিয়া দেয়াল পাওয়া গেছে। ওগুলো বিহার কেন্দ্রিক স্থাপনা বা এরকমই ছিল। এবং এগুলাতে আপনি দেখবেন ছোট ছোট কূপের মতো কক্ষ রয়েছে। এখানে মূলত বৌদ্ধ ভিক্ষুদের এখানে শিক্ষা দেওয়া হতো এবং বৌদ্ধ ধর্মের মূলত এগুলো অন্যতম জ্ঞান চর্চার কেন্দ্র ছিল। এবং আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে হচ্ছে যে সে সময় চিকিৎসা শাস্ত্র ছিল। হ্যাঁ, তালপাতা, আপনার দেখবেন পাল যুগের তালপাতার পুঁথি ছিল, তালপাতার পুঁথিতে লেখা হতো। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তখন চিকিৎসা শাস্ত্র এতটাই উন্নতি লাভ করেছিল যে হস্তিয়া আয়ুর্বেদ নামে, মানে হাতিদের চিকিৎসা সংক্রান্ত বই কিছু পাওয়া গিয়েছে। হস্তিয়া আয়ুর্বেদ বলা হচ্ছে। হস্তিয়া আয়ুর্বেদ। হ্যাঁ, হাতিও তখন অনেকই ছিল, অনেক ছিল। আপনি বর্তমান বাংলাদেশের দিকে তাকান, এলিফ্যান্ট রোড, হাতির ঝিল, হাতির পুল, এই নামগুলো ওই ধারা ধরে এসেছে। বিকজ আমাদের এই টাইমে মানে ফর এক্সাম্পল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মোড অফ ট্রান্সপোর্টেশন ছিল, অনেক রকম। কেউ কেউ ঘোড়া অনেক ইউজ করতো, কেউ কেউ উট অনেক ব্যবহার করতো। আপনি পিলখানা নামটা শুনে থাকবেন, হাতিটা খুবই ব্যবহৃত হতো ওই হাতির ঝিল অঞ্চলটাতে। হাতিকে গোসল করানো হতো। পিলখানা চিনেন না? পিলখানা হত্যাকাণ্ড, ওইটা পিল নামে হচ্ছে। পিল মানে হাতি, পিল মানে হাতি, পিল ফিল থেকে হাতি। ও আচ্ছা 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 আচ্ছা। তারপরে হচ্ছে আমাদের হাতির ঝিল, ওইখানে হাতি গোসল করানো হতো এবং এলিফ্যান্ট রুট ধরে এই অঞ্চলটা মানে হাতির যাতায়াত ছিল আর কি। ও সো এইটা একটা মানে হাতি অনেক ব্যবহার করা হতো, এদিকে ব্রিড করা হতো হয়তো বা এইসব দিকে। কোথায় কোন ইয়ের দিকে হতো এগুলো? কি কোনো বনটনের জন্য হতো? এদিকে বনটন ছিল বেশি। হ্যাঁ, বন জঙ্গল ছিল, কিন্তু হাতির একটা ব্যবহার বা হাতির মানে পরিচর্যা বা লালন পালন, এটা একটা ব্যাপার ছিল প্রাচীন যুগে। ওই টাইমটা তো বেশিরভাগ জায়গা বন ছিল আমাদের এই ফর এক্সাম্পল ছিল বাংলা অঞ্চল। ফর এক্সাম্পল একটা আমরা যেরকম ধরি, ফর এক্সাম্পল ধরেন চিটাগং আর ঢাকা, মানে আমরা তো এখন ভাবি যে রাস্তা রাস্তা, বাট ওখানে চিটাগং একটা ছোট্ট এলাকা ছিল, ঢাকা একটা ছোট্ট এলাকা ছিল, আর মাঝখানে অনেক ভরা বন, তাই না? একটা জায়গাতে একটা জায়গায় যেতে হলে বনের ভিতর থেকে আসতে হতো। নদী পথে যাতায়াত ছিল। আচ্ছা, নদী পথে যাতায়াত করতো, বুঝতে পারছি। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে হচ্ছে, আপনি 1338 সালে মরক্কোর পরিব্রাজক ইবনে বতুতার নামটা শুনেছেন? ইবনে বতুতা, তার বিখ্যাত গ্রন্থ কিতাবুর রেহালা, তিনি এই অঞ্চলে আসেন 1338 সালে ফখরুদ্দিন মোবারক শাহের সময়। ওই যে বলেছিলাম স্বাধীন সুলতানি যুগের প্রতিষ্ঠাতা, তো ফখরুদ্দিন মোবারক শাহের সময় উনি ইবনে বতুতা এই অঞ্চলে আসেন এবং তিনি এই অঞ্চলের দ্রব্যমূল্যের খুবই সস্তা দামের কথা মানে বর্ণনা দিয়েছেন, যে এই অঞ্চলের দ্রব্যমূল্যের দাম খুবই সস্তা। তিনি বলছেন, ইন দ্য হোল ওয়ার্ল্ড আই ডিড নট সি এ কান্ট্রি হোয়ার দ্য কমোডিটিস ওয়ার চিপার দেন ইন বেঙ্গল, অর্থাৎ এই অঞ্চলের দ্রব্যমূল্যের দামের তিনি খুব মানে স্বল্প দামে অনেক কিছু পাওয়া যায় এটা বলেছেন। তবে সেই সময়ের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করলে এটা আসলে অনেক কিছু বিবেচনা করতে হয়। যেরকম কৃষকের অবস্থা কি ছিল, দ্রব্যমূল্যের দাম কম মানে হচ্ছে কৃষকও কম পাচ্ছে, তিনি কম দামে এটা বিক্রি করছেন। আবার দাস প্রথারও একটা এই অঞ্চলে ছিল। তিনি আশুরা নামে একটি সুন্দরী দাস
ক্রয় করেছিলেন। হ্যাঁ, এখানে এসে তো দাসপ্রথারও অঞ্চলে যে ছিল তারও একটা পাওয়া যায়। বুঝতে পারছি। হ্যাঁ, বিকজ দাম কম হওয়ার 2-3টা কারণ থাকতে পারে। একটা হলো যে এখানকার সব প্রোডাকশন হয়, এইখান থেকে সব বাল্কে সেল হয়, হয়তো বা এই জন্য একটা কারণ। আবার আপনি যেটা বললেন যে হয়তো বা শায়েস্তা খানের কথা শুনছেন, টাকায় 8 মণ চাল পাওয়া যেত। হ্যাঁ, শায়েস্তা খানের সময় টাকায় 8 মণ চাল পাওয়া যেত, 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। এটা খুবই প্রচলিত একটা কথা। কিন্তু শায়েস্তা খান এই কাজটা কত সালে শায়েস্তা খান? শায়েস্তা খান 1668 খ্রিস্টাব্দে মীর জুমলা, অর্থাৎ 17 শতকের সময়। তো শায়েস্তা খান যখন এই অঞ্চলে শাসন করেন তখন তিনি ইচ্ছাকৃতভাবে চালের রপ্তানি মানে বন্ধ করে দেন, যাতে দেশীয় বাজারে চালের পরিমাণ বেশি থাকে। অর্থাৎ চালের রপ্তানি, বাইরের রপ্তানি বন্ধ করে দেন, যাতে হচ্ছে বাংলা অঞ্চলে মানুষ বেশি খাইতে পারে ভালো। এই জন্য না, তিনি এটা মানে বিখ্যাত হওয়ার জন্যই করেছিলেন। তিনি চালের রপ্তানি বন্ধ করে দেন এবং চালের দামটা খুবই কমিয়ে নিয়ে আসেন, অর্থাৎ টাকায় 8 মণ চাল পাওয়া যেত। এবং ঢাকার একটা গেট ছিল, তিনি ওই দরজাটা বন্ধ করে দেন এবং বলেন যে আমার পরবর্তী সময় যিনি শাসক আসবেন তার সময় যখন টাকায় 8 মণ চাল পাওয়া যাবে তখন এই দরজাটা যাতে খোলা হয়। সেটা খোলা হয়েছিল নবাবী আমলে একটা সময়, কিন্তু তিনি এটা ইচ্ছাকৃতভাবে করেছিলেন। এখন আমি যদি এটা চিন্তা করি যে খুবই সস্তা দ্রব্যমূল্য, কিন্তু আমি যদি টাকায় 8 মণ চালের কথা বিবেচনা করি, তখন একজন কৃষকের কি অবস্থা হবে, যিনি টাকায় 8 মণ চাল বিক্রি করছেন, কিংবা টাকার মানে 1 টাকার আরো কম দামে 8 মণ চাল বিক্রি করছেন, তাদের অবস্থাটা কি ছিল? অর্থাৎ অর্থনৈতিক দিকগুলো বিবেচনা করলে যিনি ভোক্তা আছে তার দিকটাও বিবেচনা করতে হয় এবং যিনি উৎপাদন করছেন তার কতটুকু প্রফিট হচ্ছে, এই দুইটা বিবেচনা করেই মূলত সিদ্ধান্তগুলো নিতে হয়। তো শায়েস্তা খানের আমি শুনছি যে মানে ব্রিটিশরা আসার আগে আমরা অনেক ভালো, মানে কৃষকরা অনেক বড় লোক হইতো, ঠিক আছে, একটা কৃষক মানে এরকম, বিকজ তখন তো পপুলেশন ছিল আর ছড়াই ছিটে জঙ্গল টঙ্গল ছিল, সো মানুষ নাকি অনেক বড় বড় জমি নিয়ে ক্ষেত করতো এবং টাকা পয়সা ছিল মানে নিজেদের সবকিছু নিজেদের গ্রো করতো, ভিতরে সচ্ছল ছিল, নিজের উৎপাদন নিজে করতো, নিজেরা মানে উদ্বৃত্ত পণ্য তারা বিক্রি করতো, তারা ছিল। তবে এরকম একটা তত্ত্ব আছে, গোল্ডেন বেঙ্গল থিওরি, অর্থাৎ সোনার বাংলা তত্ত্ব, যেটাকে আমরা বলে থাকি। বলা হয় যে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ ছিল। হ্যাঁ ছিল, কিন্তু ওইটা এতটাও নরমালাইজ না। এই অঞ্চলে কিন্তু দুর্ভিক্ষের প্রমাণ পাওয়া গিয়েছে। সো এটা একটা সর্ট অফ পরে ব্রিটিশ আমলে সে গ্লোরিফাই আগের জিনিসগুলো গ্লোরিফাই করার একটা প্রয়াস নেওয়া হয়েছে। আপনাকে যে বললাম যে মহাস্থান ব্রাহ্মী লিপি পাওয়া গেছে সম্রাট অশোকের সময়, ওই সময় কিন্তু ওই অঞ্চলটাতে একটা দুর্ভিক্ষ হয়েছে। দুর্ভিক্ষের কারণেই ওইখানে ওই অঞ্চলটাতে খাদ্য সামগ্রী বিতরণের কথা বলা হয়েছে ওই আদেশে, ওই প্রস্তরখণ্ডের আদেশে। তো তখন ছিল দুর্ভিক্ষ হয়েছে। তারপরে আমরা দেখতে পাই যে মীর জুমলার সময় একটা ছোটখাটো দুর্ভিক্ষ হয়েছে এই অঞ্চলে। তারপরে হচ্ছে তারও আগে ফতিয়া ইব্রাহিম গ্রন্থে সেখানেও একটা দুর্ভিক্ষের কথা বলা হয়েছে। অর্থাৎ সুজলা সুফলা শস্য শ্যামলা ছিল এই অর্থে যে এই অঞ্চলটা উর্বর ছিল এবং কৃষকরা তাদের পণ্য উৎপাদন করে নিজেরাই স্বাবলম্বী ছিলেন। তবে তার মানে এই নয় যে বড়লোক ছিল, খুবই বড়লোক ছিল বা ওইরকম কিছু। হ্যাঁ, তবে অনেক সময় রাজতান্ত্রিক শাসন এটাকে প্রভাবিত করেছে, আবার অনেক সময় দেখা গিয়েছে যে কৃষকরা খুব একটা ভালো অবস্থানে নেই, যেটা দুর্ভিক্ষ দ্বারা প্রমাণিত হয়। আচ্ছা, আমাদের শেষ প্রায় লাস্টের দিকে যাই। আমার মনে হয় একটা কালক্রমিক আলোচনা করা দরকার, মানে একেবারে শুরু থেকে 1947 সাল পর্যন্ত একটা মানে একেবারে মৌর্য থেকে শুরু করে মুসলমান শাসন আমল কিংবা বাংলা অঞ্চলে মুসলমান ধর্মের বিস্তার কিভাবে ঘটলো, এটা একটা আলোচনা আসতে পারে। আচ্ছা, একটা সেকেন্ড আমি একটু দেখি। সাতচল্লিশ সালে তো ধরেন আমাদের বিভাজন হইল, আমাদের তখন বক্তব্য কি ছিল ওই টাইমে? বাঙালিদের তখন বক্তব্য ওইটাতে কি ছিল? 47 সালের বিভাজন, আমরা তখন কি মুসলমান ছিলাম বেশিরভাগ পপুলেশন এখানে ততদিনে? কিন্তু আপনি যদি মানে বাংলা অঞ্চলটাতে আমরা কি দেখি যে আমাদের রিলিজিয়াস অ্যাসপেক্টস থেকে আমরা কি দেখলাম যে বৌদ্ধ, হিন্দু, এই কয়েকটা ধর্মের বিস্তার ঘটে এখানে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলা অঞ্চলটাতে এত মুসলমান কিভাবে হলো, বাংলাদেশে বর্তমান বাংলাদেশে এত মুসলমান কোথা থেকে আসলো? কোথা থেকে? তো
আগমনের ধারাটা শুরু হয় 1204 খ্রিস্টাব্দে বলেছি। তারপরে এই অঞ্চলে সুফি সাধকদের আগমনের সূচনা হয়, যেটা বলেছি যে হালাকু খাঁ মানে বাগদাদ নগরী যখন আক্রমণ করেন তারপর থেকে। এবং তার ঠিক পূর্ব মুহূর্তে ছিল সেন শাসন, সেনরা ছিলেন ব্রাহ্মণ এবং ব্রাহ্মণদের মধ্যে কয়েকটা শ্রেণী বিভাজন ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এবং হিন্দুদের মধ্যে এই জাতিভেদ প্রথাটা, বর্ণভেদ প্রথাটা এখনও আছে। এবং তাদের যে নিম্নবর্ণের যারা শূদ্র, একেবারে নিম্ন জনগোষ্ঠী, তাদের সঙ্গে ব্রাহ্মণদের একটা খুব বড় পার্থক্য রয়েছে। এবং বাংলার যারা সব থেকে ডার্ক তারা সব থেকে নিচু জাতি, ডার্ক না বরং এটা তাদের ব্রাহ্মণ যারা, তারা হচ্ছে পড়াশোনা নিয়ে থাকে, যেরকম পূজা পাঠ, পূজা অর্চনা, তারা ক্ষত্রিয়, তারা ব্রাহ্মণদের ফর্সা হয়, ব্রাহ্মণ না, ওটা হচ্ছে ব্রাহ্মণ, হিন্দু ব্রাহ্মণ, তারা হচ্ছে উচ্চ বংশজাত হয়, কুলীন ব্রাহ্মণ হয়, তারা মূলত পড়াশোনা বা পূজা এরকম পূজা অর্চনা নিয়ে থাকেন। তো ব্রাহ্মণদের সাথে একেবারে নিম্ন পদস্থ যারা কায়স্থ কিংবা সাধারণ মানুষ, শূদ্র ছিলেন, তাদের সঙ্গে একটা বড় ডিফারেন্স ছিল। এমনকি শূদ্রের ছায়ার উপর দিয়ে একজন ব্রাহ্মণ যেতে পারতো না, এটা শূদ্রের অপমান হিসেবে বিবেচনা করতে। এবং বাংলার বেশিরভাগ মানুষ ছিল এই শূদ্র। তো তারা যেহেতু নিষ্পেষিত ছিলেন, তাদের মধ্যে ইসলাম প্রচারের একটা ক্ষেত্র তৈরি হয় এবং তাদের নিজ ধর্মের প্রতি একটা মানে খুবই বিরূপতা কাজ করে যে তারা কেন এরকম। ঠিক এই সময়ে বাংলা অঞ্চলে সুফিদের আগমন ঘটে সেন শাসনের পরবর্তী সময়। এবং সুফিরা এই অঞ্চলে এসে খানকা স্থাপন করেন। খানকা ইজ লাইক এ কমপ্লেক্স হোয়ার ইউ ক্যান গেট ফ্রি ফুড ফর দ্য পিপল। সেখানে তারা যারা নিম্নবর্ণস্থ ছিলেন তাদেরকে ফ্রিতে খাবার দেওয়া হতো, তাদেরকে চিকিৎসা দেওয়া হতো। এবং এই কারণে তারা ওই সুফি সাধকদের প্রচারিত ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়। তো এই কারণে এই সুফি সাধকদের প্রচারিত ইসলাম ধর্মের কারণে এই দেশের নিম্নাঞ্চলে যারা ছিলেন, তাদের হিন্দুদের নিম্নবর্ণ যারা সংখ্যায় অধিক ছিলেন, তারা ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয় এবং ধীরে ধীরে বাংলা অঞ্চল ইসলামের একটা উর্বর ক্ষেত্রে পরিণত হয় এবং তাদের মাধ্যমে মূলত এই অঞ্চলে ইসলাম ধর্মের বিস্তার ঘটে। বাংলা অঞ্চলে আগত আমরা ডিসক্রিমিনেটেড হয়েছি অনেক, যার জন্য আমাদের তখন ওই জাতি আস্তে আস্তে কনভার্ট হওয়া শুরু করছে টু দ্য মোর প্রোগ্রেসিভ রিলিজন, যাদের মনে হয়েছে যে প্রোগ্রেসিভ, তো ওই দিকে ওরা শিফট করছে আস্তে আস্তে। আস্তে আস্তে তখন বাংলার মানুষ হতে শুরু করে। বাংলা ইসলামাইজেশনটা যদি আপনি চিন্তা করেন, রিচার্ড র্যাম ইটন নামে একজন ভদ্রলোক আছেন, তার একটি বই আছে দ্য রাইজ অফ ইসলাম অ্যান্ড দ্য বেঙ্গল ফ্রন্টিয়ার। তিনি এখানে 3টি সীমান্তের কথা বলেছেন। একটা হচ্ছে কৃষি সীমান্ত, একটা হচ্ছে ধর্মীয় সীমান্ত, আর একটা হচ্ছে রাজনৈতিক সীমান্ত। এই সীমান্তগুলো ছিল মূলত পশ্চিম বাংলার থেকে পূর্ব বাংলার। পশ্চিম বাংলা বলতে বর্তমানে ভারতবর্ষ, যেটা গৌড়কেন্দ্রিক ছিল, এবং পূর্ব বাংলা বলতে বর্তমান বাংলাদেশ, দক্ষিণ পূর্ব বাংলা যেটাকে বুঝি। তো ধর্মীয় সীমান্তের কারণে পশ্চিম এই অঞ্চলে ইসলাম ধর্মের বিস্তার ঘটেছে। আবার পশ্চিম দিক থেকে বাংলা অঞ্চলে পূর্ব বাংলায় কিছু মানুষের আগমন ঘটেছে। সেটা হচ্ছে একটা সময় ভাগীরথী নদীর গতিপথ পরিবর্তিত হয়, যার কারণে বর্তমান যে পশ্চিম বাংলা, সেই অঞ্চলটা কিছুটা অনুর্বর অঞ্চলে পরিণত হয় এবং এই অঞ্চলটা উর্বর অঞ্চলে পরিণত হয়, যার ফলে পশ্চিম বাংলা থেকে কিছু মানুষ এই অঞ্চলে আসে। আবার ধর্মীয় কারণে এই অঞ্চলে, রাজনৈতিক সীমাতের কারণে এই অঞ্চলে পশ্চিম থেকে পূর্ব দিকে আধিপত্য বিস্তার হয়েছে। যেমন শুরু থেকে যেমন বাংলা দিল্লির অধীনে ছিল বা মুঘল আমলে বাংলা দিল্লির অধীনে ছিল। অর্থাৎ এই 3টা সীমান্তর কথা তিনি ব্যাখ্যা করে এই অঞ্চলে ইসলামাইজেশনটা তিনি বোঝানোর চেষ্টা করেছেন। অর্থাৎ একটু শর্টে শেষ করবো, হ্যাঁ, আমরা বেশি সময় নেই আর। তো এইভাবে দেখা যাচ্ছে যে বাংলা অঞ্চলে ইসলামের প্রচার এবং প্রসার ঘটে। তারপরে মুঘলরা এসে পলিটিক্যালি আরো ছড়াই। পার্টিশন হওয়ার সময় তখন আমরা পপুলেশন মেজরিটি মুসলমান। হ্যাঁ, পার্টিশন হওয়ার আগে কিন্তু আরেকটা পার্টিশন হয় 1905 সালে, যেটা বঙ্গভঙ্গ নামে পরিচিত। 1905 সালের বঙ্গভঙ্গ নামে পরিচিত। এটা কি পার্টিশন? এটা ছিল তৎকালীন বাংলা অঞ্চলটা, বৃহৎ বাংলা অঞ্চল যেটা আমরা বুঝাই, বেঙ্গল প্রেসিডেন্সি নামে পরিচিত ছিল। বর্তমান পশ্চিমবঙ্গ এবং বর্তমান বাংলাদেশ একসাথে ছিল এবং এটাকে মূলত সাধারণভাবে বলতে গেলে বিভাজন করে দেয় ব্রিটিশরা। এবং এখানে তারা দেখায় যে এখানে তাদের প্রশাসনিক উদ্দেশ্য, কারণ যেহেতু অঞ্চলটা বড় ছিল, শাসন করা কঠিন ছিল, যার কারণে তারা এই অঞ্চলটা বিভাজন করে দেয়। কিন্তু এর পিছনে তাদের একটা রাজনৈতিক উদ্দেশ্যও ছিল। প্রথম দিকে তাদের প্রশাসনিক উদ্দেশ্যই ছিল, কিন্তু পরবর্তী সময় একটা রাজনৈতিক উদ্দেশ্য এখানে কাজ করে, যে এই অঞ্চলটাতে একটা শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ঘটে যারা ব্রিটিশ শাসনের বিরোধিতা করছিলেন, যার কারণে দুই অঞ্চলটাকে আলাদা করে দেওয়া হয় এবং ওই নিজেদের মধ্যে গ্যাঞ্জাম করতে থাকে এবং সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়া হয়
এবং সেই 1905 থেকে শুরু করে আপনি যদি 47 পর্যন্ত চিন্তা করেন, 1905 থেকে 11 সাল পর্যন্ত এই বঙ্গভঙ্গের বিরোধিতা চলেছে, বঙ্গভঙ্গের পক্ষে বিপক্ষে মানুষ কাজ করেছে। 1916 সালে লখনৌ চুক্তির মাধ্যমে হিন্দু মুসলমানদের মধ্যে একটা মানে এক প্রকার সম্প্রীতি তৈরি হয়। এটা কত সালে? 1916 সালে লখনৌ চুক্তি। লখনৌতে চুক্তিটা হয়। ততদিনে কংগ্রেস এবং মুসলিম লীগ দুইটা গুরুত্বপূর্ণ দল তৈরি হয়েছে বাংলা অঞ্চলে। 1885 সালে অল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এবং 1906 সালে মুসলিম লীগ গঠিত হয়। মুসলিম লীগ, মুসলমান যেহেতু পপুলেশন বেশি ছিল, এদিকে ওদের কন্ট্রোল ছিল। হ্যাঁ, আবার ওইদিকে তাদের, তো যার কারণে 1905 সালে বঙ্গভঙ্গের কারণে 1906 সালে মুসলিম লীগ গঠিত হয় এবং দেখা যাচ্ছে যে দুই অঞ্চলের মধ্যে একটা বিভেদ তৈরি হয়। কিন্তু এই বিভেদটা 1916 সালে গিয়ে কিছুটা সম্প্রীতির দিকে রূপ নেয় এবং লখনৌ চুক্তিতে বলা হয় যে তখন ব্রিটিশদের যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, সেখানে পাঞ্জাব এবং বাংলায় মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হলেও তারা কিছুটা ছাড় দিয়ে তাদের সঙ্গে একটা সমঝোতা করে। পাঞ্জাবে কি? পাঞ্জাব এবং বাংলা অঞ্চলের মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। তখন যে পার্লামেন্ট ছিল সেখানে, মানে পাঞ্জাব মানে পাকিস্তান, এখন যে পাকিস্তান এরিয়া, হোল পাঞ্জাব। হ্যাঁ, তো তাদের সঙ্গে একটা মানে মধ্যস্থতে আসে। বাংলা এবং পাঞ্জাবের মুসলমানের সংখ্যাগরিষ্ঠ হলেও তারা কিছু আসন তাদেরকে ছেড়ে দেয় এবং যার পরবর্তী সময়ে দেখা যায় যে খিলাফত আন্দোলন হয়। খিলাফত আন্দোলনের মূল বিষয়টা ছিল হচ্ছে যে খলিফেট আসবে এখানে। এটা কত না, এটা হচ্ছে তুরস্কের যে খিলাফত ছিল, সেই খিলাফতের যে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যে তুরস্কের খিলাফতের পতন হয়, যে খিলাফত ব্যবস্থা শেষ হয়ে যায় মুস্তফা কামাল পাশার মাধ্যমে। তো তারা চেয়েছিল যে ওই খিলাফতটা যাতে ব্রিটিশরা রাখে, ব্রিটিশদের সহায়তা করে, কিন্তু দিন শেষে ব্রিটিশরা তারা তাদের কথাটা রাখেন নাই। 1914 সালে, 1914 পরবর্তী সময় 20, 21, 22 সালের সময় তখনও তারা চাচ্ছিলেন যে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময় তুরস্কের খিলাফত যাতে টিকে থাকে। এই জন্য মুসলমানরা অনেকটা ব্রিটিশদের সমর্থনও দিয়েছিলেন, তার প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণও করেছিলেন। কিন্তু দিন শেষে আমরা ফাইট করছি, কাজী নজরুল ইসলাম প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ব্রিটিশদের হয়ে। তো খিলাফত সেই ইয়েতে যে ফাইট করতে হচ্ছে বিভিন্ন দেশে, মিডল ইস্টে যে ইয়েতে যে, হ্যাঁ, তো ওইটা আমার জানা নাই, কিন্তু হ্যাঁ মুসলমানরা প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে এই সত্ত্বেও যে খিলাফত কায়েম থাকবে। কিন্তু দিন শেষে তুরস্কের যেই তৎকালীন অটোমান এম্পায়ার থেকে যে সিলসিলা চলে আসছিল সেটা আসলে টিকে নাই এবং দিন শেষে তারা ওই খিলাফতের অবসান ঘটে এবং বাংলা অঞ্চলে খিলাফত টিকিয়ে রাখার জন্য এই খিলাফত আন্দোলনের সূচনা হয়, যেখানে নেতৃত্বে ছিলেন মহাত্মা গান্ধী ছিলেন, তারপরে আলী ভাতৃদ্বয় ছিলেন, মাওলানা মোহাম্মদ আলী, শওকত আলী, তারা ছিলেন। তারা মূলত এখানে একটা আন্দোলন করেন। তার পরবর্তী সময় খিলাফত পরবর্তী সময় অঞ্চলে বিপ্লবী কিছু জাতীয়তাবাদী আন্দোলনের বিকাশ ঘটে এবং সবশেষে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে একটা দ্বন্দ্বের সূচনা হয়। খিলাফত আন্দোলনটার মূলত শেষ হয় চৌরি চৌরার একটা ঘটনা, যেখানে আমরা জানি তখন মহাত্মা গান্ধী একজন ভারতের সর্বভারতীয় একজন জাতীয় নেতা। তিনি তার অহিংস নীতির জন্য বিখ্যাত ছিলেন। আমরা পছন্দ করতাম তাকে। পাঞ্জাবের চৌরি চৌরায় একটা অঞ্চলে, সেখানে পুলিশ যেই থানা ছিল সেখানে পুলিশদেরকে রেখে জ্বালিয়ে দেওয়া হয়, যার কারণে মহাত্মা গান্ধী এই খিলাফত আন্দোলন থেকে সরে আসেন। পরে ধীরে ধীরে এই খিলাফত আন্দোলনটা আসলে আর বিস্তৃতি ঘটে নাই। তখন থেকেই হিন্দু মুসলিম যে সম্পর্কের টানাপোড়েন চলছিল আরো বেড়ে যায় এবং সবশেষে তাদের মধ্যে এই টানাপোড়েন বা বিভাজনটা চলতেই থাকে। কয়েকবার গোল টেবিল বৈঠক হয়, গান্ধী, জিন্না যারা ছিলেন, তো এগুলা চলতে থাকে। ইতিমধ্যে 1937 সালে নির্বাচন চলে আসে। সেখানে কৃষক প্রজা পার্টি একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট ছিল, সেখানে ফজলুল হক সহ তারা গুরুত্বপূর্ণ কিছু অবদান রাখেন এবং 37 সালের নির্বাচন পরবর্তী সময় কংগ্রেস এবং কৃষক প্রজা পার্টির মধ্যে একটা ক্ল্যাশ না, তাদের একটা সমন্বয় হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। কারণ কংগ্রেসের দাবি ছিল যে রাজবন্দী যারা ছিল তাদেরকে মুক্তি দিতে হবে এবং কৃষক প্রজা পার্টির একটি মানে ভিন্ন এজেন্ডা ছিল, তো যার কারণে তাদের মধ্যে বিভাজন হয়। দিন শেষে এই বিভাজন চলতেই থাকে, কংগ্রেস মুসলিম লীগ এই যে দ্বন্দ্ব। তারপরে পাকিস্তান, তারপর 1940 সালে আমরা দেখি যে পাকিস্তান প্রস্তাব বা লাহোর প্রস্তাব হয়, সেখানে যেটা ফজলুল হক উপস্থাপন করেন। লাহোর প্রস্তাব থেকে শুরু করে এই যে পাকিস্তান প্রস্তাবের শুরু। ফজলুল হক কি লাহোর প্রস্তাবে একমত থাকে যে লাহোর প্রস্তাবে আমরা আলাদা পাকিস্তান চাই? তখন তো ভারতবর্ষ এক, তো আমরা চাই, তখন তো আমরা আমাদের নিজস্ব দিয়ে করতাম যে আমরা মুসলমান, আমরা পাকিস্তান। হ্যাঁ, দ্বিজাতি তত্ত্বের নাম শুনেছি, মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব উপস্থাপন করেন। তিনি বলেন যে ভারতবর্ষে তখনও, আমি আসলে আইডেন্টিটিটা করতে চাচ্ছি যে তখনও আমরা আইডেন্টিটি হিসেবে আমাদেরকে নিজেদেরকে দেখতাম প্রথমে মুসলিম। হ্যাঁ, আপনি যদি সমগ্র ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, দুই পাকিস্তান এবং ভারতের কথা চিন্তা করেন, আপনি দেখবেন যে সমগ্র ভারতবর্ষে যেরকম মুসলিম সংখ্যাধিক্য রয়েছে, আবার
হিন্দু সংখ্যাধিক্য রয়েছে। তো স্বাভাবিকভাবে এই দুইটা সম্প্রদায় যেহেতু সবচেয়ে বেশি জনসংখ্যা, তো তাদের মধ্যে একটা ক্ল্যাশ হওয়ার সম্ভাবনাই বেশি। আবার অনেক সময় দেখা যেত যে মুসলমানরা গরু জবাই করলে এটা হিন্দুরা মেনে নিতে পারতো না, আবার হিন্দুরা মুসলমানদের মসজিদের সামনে গান বাজনা করতেছে। তো এই সমস্ত কারণ নিয়ে, এবং একদিকে আবার মুসলমানদের একটা রাজনৈতিক দল মুসলিম লীগ, আবার ওই দিক থেকে কংগ্রেস, সব কিছু মিলে একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়, যার পরিপ্রেক্ষিতে দ্বিজাতি তত্ত্বটা সামনে আসে। তারা এখানে সামনে আসে দ্বিজাতি তত্ত্ব, টু নেশন থিওরি। এখানে মোহাম্মদ আলী জিন্নাহ বোঝাতে চান যে ভারতবর্ষে হিন্দু এবং মোহাম্মদ আলী জিন্নাহ তো বেশি ফরে ছিলেন টু নেশনস এর। হ্যাঁ, তিনি মূলত ইভেন শেষ পর্যন্ত উনিই পুশ করে গেছেন এটা। তিনি এখানে বলেন যে ভারতবর্ষে মুসলমান এবং হিন্দু দুইটা আলাদা জাতি এবং এদের জন্য আলাদা দুইটা দেশ হওয়া উচিত। তবে ওনাকে কি বলে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি পাকিস্তানের জাতির জনক। তো তিনি দ্বিজাতি তত্ত্বটা উপস্থাপন করেন এবং দিন শেষে দেখা যায় যে সেখানে স্টেটসের কথা বলা হয়েছিল যে ভারতবর্ষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে এক বা একাধিক রাষ্ট্র হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে দেখা গেল যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে একটা রাষ্ট্র হলো। এবং এরকম একটা রাষ্ট্র হলো 47-এর বিভাজনের পরে, এক অংশে পূর্ব পাকিস্তান, আরেক অংশে পশ্চিম পাকিস্তান, মাঝখানে ভারত। পাকিস্তান হলো, কিন্তু পোকায় খাওয়া পাকিস্তান হলো। ওই অর্থে পাকিস্তানটা আরো বড় হওয়ার কথা ছিল, অথবা পৃথক বিহার টিহার এগুলা নিয়ে, মানে যেসব মুসলমান এরিয়াগুলো আছে ইন্ডিয়াগুলো নিয়ে, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ যুক্ত হতে পারতো। তো এইভাবে যে তিনি দ্বিজাতি তত্ত্ব উপস্থাপন করলেন, কিন্তু তখনও হিন্দুরা এই মানে কংগ্রেস নেতৃবৃন্দ এই দাবিতে অনড় যে অখণ্ড ভারত থাকবে। তবে দিন শেষে উভয় জাতির মধ্যে, উভয় সম্প্রদায়ের মধ্যে ক্ল্যাশ কিংবা বিভাজনটা এই পর্যায়ে পৌঁছে যে শেষ পর্যন্ত আসলে অখণ্ড ভারত টিকিয়ে রাখা সম্ভব হয় না। এবং 1946-এর দিকে একটা মানে আইনসভায় যে আসন বন্টনের নিয়ে একটা ক্ল্যাশ তৈরি হয়, যার কারণে ডিরেক্ট অ্যাকশন ডে নামে একটা ডে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ঘোষণা করেন। তখন তিনি হয়তো অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, এটা ঠিক আমার মানে একটু ঠিক জানা নেই, কিন্তু তিনি এইটা ঘোষণা করেছিলেন। ওই দিনে ব্যাপক দাঙ্গা হয়। ডি-ডে বলতে কি? মানে ডিরেক্ট অ্যাকশন ডে, মানে হচ্ছে তারা ওই দিনটাতে পাকিস্তানের জন্য মানে পাকিস্তান কায়েম করে ফেলবে, অর্থাৎ ডিরেক্ট অ্যাকশন। মানে আজকে পাকিস্তান, আজকে থেকে আমরা তারা পাকিস্তান চায়। তো যার কারণে ওই দিনটাতে ব্যাপক সংঘর্ষ হয় এবং হিন্দু মুসলিম দাঙ্গা যেটাকে বলি, তো সারা দেশে, পুরো উপমহাদেশে সবশেষে, যার কারণে একদিকে ভারতবর্ষ যারা দীর্ঘ সময় শাসন করছিলেন ব্রিটিশরা, এবং কংগ্রেস নেতৃবৃন্দ এবং মুসলিম লীগ নেতৃবৃন্দ এই সিদ্ধান্তে পৌঁছেন যে অখণ্ড ভারতবর্ষ রাখা সম্ভব নয়। যার কারণে তারা এক অতি দ্রুত সময়ের মধ্যে মাউন্ট ব্যাটেন, যিনি ছিলেন সবশেষ ভারতের, কয়েক মাসের মধ্যে এই বিভাজনটা করে দেন। এবং যার কারণে আমরা পাই পোকায় খাওয়া পাকিস্তান, এবং ভারতবর্ষ তো ভারতবর্ষে থাকে, এবং বাংলার অনেকগুলো অঞ্চল ছিল। সবথেকে পৃথিবীর সবথেকে বড় মাস মাইগ্রেশন হয় তখন। হ্যাঁ, এবং এই শুধু মাইগ্রেশন না, যে মানবিক বিপর্যয় ঘটে, মানে প্রচুর দাঙ্গা হয় এবং প্রচুর মানে বাংলার একটা খুব কম সময়ে সবাই সবার জায়গায় যেদিকে সেদিকে চলে যেতে হবে। এবং এরকম এত বড় মানবিক বিপর্যয় হয়তো ঘটে নাই। আপনি যদি মুসলমান সংখ্যাগরিষ্ঠের কথাই চিন্তা করেন, তাহলে পশ্চিমবঙ্গ, কলকাতা, ওই অঞ্চল, কিছু অঞ্চল যারা মুসলমান সংখ্যাগরিষ্ঠ ছিল, মুর্শিদাবাদ, তাদের তো বাংলা অঞ্চলে বাংলার সাথে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয় নাই। আবার হায়দ্রাবাদে কিছু ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে থাকলেও কিছু কিছু স্বাধীন রাজ্য ছিল, যেমন হায়দ্রাবাদে নিজাম ছিল, তারা স্বতন্ত্র ছিলেন। হায়দ্রাবাদও কিন্তু ভারতবর্ষের সঙ্গে সংযুক্ত হয়ে যায়। এবং আরো কিছু কিছু অঞ্চল ছিল যেগুলো বাংলা অঞ্চলের সঙ্গে মানে পূর্ব বাংলার সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয় নাই। এর একটা কারণ ছিল জওহরলাল নেহেরু ছিলেন, তার সঙ্গে চেষ্টা করছে সবাইকে, মাউন্ট ব্যাটেনের সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক ছিল, মানে অন্যরকম। জিন্নাহর সঙ্গে তার সম্পর্কটা যেরকম ছিল তার চেয়ে বেশি হৃদ্যতাপূর্ণ ছিল মাউন্ট ব্যাটেন। বাট জিন্নাহ কেন চাইছে আলাদা হয়ে যায় আমরা এত? জিন্নাহ এটা আসলে তিনি বাস্তবতার নিরিখেই বুঝতে পেরেছিলেন যে আসলে দুইটা সম্প্রদায় এবং এত বড় একটা ভূখণ্ড আসলে একত্রে থাকা সম্ভব নয়, এবং দুইটা ধর্ম, ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্ম। নাকি উনি চাইছিলেন যে আমি একটা জায়গার প্রাইম মিনিস্টার হব, আমি একটা নিজেই একটা হেরাম হয়ে যাব, এরকম কিছু একটা? এটা সবাই চেয়েছিলেন। এই আকাঙ্ক্ষাটা যেরকম মহাত্মা গান্ধীর ছিল, যেরকম মোহাম্মদ আলী জিন্নাহর ছিল, তেমনি ভারতের অন্যান্য যারা জাতীয় নেতৃবৃন্দ ছিলেন তাদেরও ছিল, যে আমরা একটা বৃহৎ অংশের নেতা হব, কোনো ক্ষুদ্র অংশের নেতা হব না। তো তাদের মধ্যে এটা ছিল। কিন্তু হ্যাঁ,
ঠিক এই কারণেই দেখেন যে পাকিস্তান দুই অংশে বিভক্ত হলো। পূর্ব পাকিস্তানের অবস্থান এবং বর্তমান পাকিস্তান, অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশের অবস্থান আপনি বিবেচনা করেন, দুইটা মিলে একটা দেশ, এটা কখনো হয় না। তো এত ডিসটেন্স কোথাও নাই এরকম। রাষ্ট্রবিজ্ঞানের একটা থিওরি আছে যে দুইটা ভৌগোলিক অখণ্ডতা, অর্থাৎ দুইটা রাষ্ট্রের মধ্যে যদি ভৌগোলিক অখণ্ডতা না থাকে এবং বিচ্ছিন্নতা থাকে তাহলে সেখানে বিচ্ছিন্নতাবাদ আসবেই। এটা স্বাভাবিক। তো সবাই তখন কংগ্রেস নেতৃবৃন্দ যারা সর্বভারতীয় নেতা ছিলেন তারাও চেয়েছিলেন আমরা একটা বৃহৎ অংশের নেতা হব, এবং অন্যদিক থেকে মুসলিম লীগ নেতৃবৃন্দ ইনক্লুডিং মোহাম্মদ আলী জিন্নাহ তারাও চেয়েছিলেন আমরা একটা বৃহৎ অংশের নেতা হব। কিন্তু তাদের এই বৃহৎ অংশের নেতা হওয়ার বলি হয়েছে সাধারণ জনগণ, এবং সবশেষে একটা মানবিক বিপর্যয়ের মাধ্যমে দুইটা দেশ ভাগ হয়। থ্যাংক ইউ ভাইয়া। আমি আসলে অনেক কিছু এখানে জানার ছিল, আই থিঙ্ক অডিয়েন্স অনেক কিছু ছিল যে জানতো না। আজকে আমাদের সময় এতটুকু পর্যন্তই ছিল। আই এনজয়েড দ্য কনভারসেশন উইথ ইউ থরলি, অ্যান্ড মানে এই যে ব্যাপারগুলো, ছোটো ছোটো ব্যাপারগুলো, এইগুলো আসলে আই ফিল আমাদের সবারই জানা উচিত, আমাদের উৎপত্তি কোথা থেকে, রাইট? আমরা কোত্থেকে আসছি, আমাদের আগে কি ছিলাম, এখন কি আছি, কার জন্য কি আছি, রাইট? আই থিঙ্ক এটা জানা জরুরি, ঠিক আছে? কারোর প্রতি ঘৃণা বা বা ভালোবাসা এগুলোর প্রতি না, বাট জাস্ট জানার জন্য আমার আত্মপরিচয়টা কি, আমি কোত্থেকে আসছি, না আমি তো আর ধাম করে এখানে হয়ে যায়নি। আমার অতীতটা কিরকম ছিল, কিংবা আমার আত্মপরিচয়টা কি, আমার স্বরূপটা কি ছিল, সেটা যদি আমি জানতে পারি তাহলে হচ্ছে আমি আগাইতে পারবো। এই টাইমটাতে আসলে বাংলাদেশের বাঙালি মানুষের খুব জানা উচিত, আমরা এখন ছোটখাটো আমাদের আত্মপরিচয় নিয়ে একটা স্ট্রাগলে আছি যে আমরা আসলে কি, আমরা নিজেরাই অনেকে কনফিউজড, রাইট? এক একজন এক এক কথা বলে, আসলে সবকিছু মিলেই আসলে এটা জানা প্রয়োজন সবারই। তবে সবার প্রতি এটাই আহ্বান থাকবে যে সবাই ইতিহাসের পাঠক হবেন, এবং ইতিহাস বিষয়টা হচ্ছে আমি যদি একটা ঘটনা দেখি আমি বিবরণ দিই, আপনি রিদওয়ান ভাই যদি একটা ঘটনা দেখেন আপনি বিবরণ দেন, দুইটা ঘটনা কিন্তু দুইজনের বিবরণ দুই রকম হবে। তবে হিস্ট্রি ইজ অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য পাস্ট। আপনি আমার বিবরণটা শুনবেন, আপনার বিবরণটাও শুনবেন, অর্থাৎ রিদওয়ান ভাইয়ের বিবরণটাও শুনবেন, প্র্যাকটিক্যালি কি হইছে এটা বের করার চেষ্টা করবেন। যখন বিবরণ দুই তিনটা শুনবেন তখন আপনি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করতে পারবেন। ইউ ক্যানট রিকনস্ট্রাক্ট দ্য পাস্ট হোলি, বাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য পাস্ট। দ্যাট ইজ অল অ্যাবাউট। থ্যাংক ইউ ভাই, খুব ভালো লাগলো। ইনশাল্লাহ যদি সম্ভব হয় আমরা আবারও বসবো, আরও ডিফারেন্ট, আমরা তো একটা অ্যাসপেক্ট নিয়ে কথা বললাম, আরও ডিফারেন্ট অ্যাসপেক্টস নিয়ে কথা বলবো অবশ্যই। অ্যান্ড আমারও খুব ভালো লেগেছে, এবং আশা করব যে আপনাদের এই প্রোগ্রামের উত্তরোত্তর আরও সাফল্য এবং সমৃদ্ধি লাভ করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। Feel it in the beats. Never gonna stop.